সুপ্রিয় দর্শক, রবীন্দ্র সাহিত্য পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। রবীন্দ্র সাহিত্য পরিষদের যারা রয়েছেন আমাদের সাথে, এখানে বলা ভালো যে বিভিন্ন প্রজন্মের যারা কবি, সাহিত্যিক, আবৃত্তি শিল্পী, সঙ্গীত শিল্পী, তারা রবীন্দ্র সাহিত্য পরিষদ এটার অন্তর্ভুক্ত রয়েছেন এবং চর্চা করে যাচ্ছেন প্রতিনিয়তই। এবং মাঝে মাঝে মঞ্চের অনুষ্ঠান ছাড়াও আমরা সবাই এই রবীন্দ্র সাহিত্য পরিষদ থেকে অনলাইনে মিলিত হই, কারণ এক একজন হয়তো এক এক জেলায় অবস্থান করছেন বা কেউ দেশের বাইরে প্রবাসে অবস্থান করছেন। রবীন্দ্র সাহিত্য পরিষদের আজকে আমাদের যেটি বিশেষ একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানের জন্য আমরা একত্রিত হয়েছি। রবীন্দ্র সাহিত্য পরিষদের অন্যতম পরিচালক, কবি ও কথা সাহিত্যিক এবং আন্তর্জাতিকভাবে, জাতীয় সহ আন্তর্জাতিকভাবে বিভিন্ন পর্যায়ে যিনি ইতিমধ্যে তার সাহিত্য কর্মের জন্য তিনি পুরস্কৃত হয়েছেন, পুষ্পেন রায়। আমরা পুষ্পেন রায় দাদার আজকে শুভ জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে রবীন্দ্র সাহিত্য পরিষদের সবাই, আমরা যারা যারা পেরেছি, আমরা সবাই তাকে শুভেচ্ছাঞ্জলি অর্পণ করব আজকে। এবং একই সাথে তার যে সাহিত্য কর্ম রয়েছে, তার আবৃত্তি কবিতা রয়েছে, সেগুলো আবৃত্তি হবে, পাঠ হবে এবং আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় মানুষ পুষ্পেন রায় দাদা যুক্ত হবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন অনেকেই রয়েছেন বিভিন্ন পর্যায়ে যারা কাজ করে যাচ্ছেন। রবীন্দ্র সাহিত্য পরিষদের পক্ষ নিয়েই বিধান চন্দ্র রায় দাদা রয়েছেন আমাদের সাথে, শাহিদা পারভিন রেখা রয়েছেন আমাদের সাথে, রয়েছেন রবীন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ টিটুল হুসাইন এবং সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, রয়েছেন মুস্তফা চৌধুরী এবং জাহিদ হোসেন মোল্লা রয়েছেন। তারা এক একজন এক এক জেলা থেকে যুক্ত হয়েছেন। আমরা তাদের বিশদ পরিচিতি যখন তারা স্ক্রিনে আসবেন আমরা পরিচয় করে দিব আপনাদের সাথে। তো এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের এই শুরুটা এবং রবীন্দ্র সাহিত্য পরিষদের যে কার্যাবলী রয়েছে, যেভাবে আমরা এই পরিষদটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগুলোর যে পথ পরিক্রমাটা, এই পরিক্রমা সম্পর্কে কিছু বলার জন্য আমরা স্ক্রিনে যুক্ত করতে চাই মোহাম্মদ টিটুল হোসেনকে, যিনি সভাপতি রবীন্দ্র সাহিত্য পরিষদের। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ টিটুল হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তিনি আপনাদের সাথে কথা বলবেন এবং রবীন্দ্র সাহিত্য পরিষদ বিষয়ক আমরা কিছু আলোকপাত শুনবো তার কাছ থেকে। টিটুল ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন, আমি আছি স্টেজে। আসসালামু আলাইকুম। আমি রবীন্দ্র সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ টিটুল হোসেন। কুষ্টিয়ার কক্সা উপজেলা আমার বাসা। একটা পাশাপাশি সরকারি চাকরি করি, তো অনেকদিন থেকে লেখালেখি করি সবার সাথে। মোটামুটি আস্তে আস্তে পরিচিত হওয়ার পরে ভাবলাম নিজে একটা যদি কোনো একটা সংগঠন করা যায় কুষ্টিয়াতে, রবীন্দ্র সাহিত্য পরিষদের রবীন্দ্রনাথের বাড়ি, সেই ক্ষেত্রে যদি আমরা রবীন্দ্রনাথ নিয়ে একটা আলোচনা বা একটা সংগঠন তৈরি করি, সেই চিন্তাধারা নিয়েই আমার রবীন্দ্র সাহিত্য পরিষদ গঠন করা। তার থেকে আস্তে আস্তে 2020 সালের 12ই সেপ্টেম্বর মাসে আর কি রবীন্দ্র সাহিত্য পরিষদের পথ চলা শুরু হয়। প্রতি বছরই মোটামুটি 2-1টা অনুষ্ঠান করি, তবে এইসব অনুষ্ঠানে এমন কোনো কার্যকলাপ করি না যাতে কেউ 2-1টা কথা বলবে, বা ওই যে অনেকে টাকা পয়সা নিয়ে অনেক অনেক কিছু ব্যবসা মধ্যে চলে যায়, সেগুলো থেকে আমরা দূরে থাকি। এবং আমরা এই যে গুণীজনদের সহযোগিতা, তাদের দিক নির্দেশনা
নিয়ে আমরা এই রবীন্দ্র সাহিত্য পরিষদের কার্যক্রম পরিচালনা করি। আর বিশেষ করে যার কথা না বললে নয়, সে আমাদের পুষ্পেন দাদা, সম্মানিত পরিচালক। তার তার সহযোগিতা, তার মানে দিক নির্দেশনাই আমাদের আজকের এই রবীন্দ্র সাহিত্য পরিষদ। তার কি বলবো, তার মনে করেন যে এত প্রচেষ্টা আমাদের নিয়ে, আমরা সভাপতি হিসেবে তার কাছে কিছুই না। পাশাপাশি আমাদের হ্যাঁ আমরা আমরা শুনছিলাম মোহাম্মদ টিটুল হোসেনের কাছ থেকে রবীন্দ্র সাহিত্য পরিষদের কিছু কথা। তিনি নিজেও একজন কবি এবং সাহিত্যিক, কবিতা এবং সাহিত্যের সাথে তার নিবিড় যোগাযোগ রয়েছে। তার পেশাগত ব্যস্ততার বাইরেও তিনি এই কাজগুলো করে যাচ্ছেন। আপনারা বুঝতে পারছেন রবীন্দ্রনাথের যে পুণ্যভূমি, যেটি যেখানে শিলাইদহ কুঠিবাড়ি রয়েছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ার প্রায় বরেণ্য শিল্পী সাহিত্যিকরা এই সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা সেটি প্রমাণ পাবো। আমাদের সাথে যাকে উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান করা, আমরা দাদাকে দেখতে পাচ্ছি, পুষ্পেন রায় দাদা, যার কথা আগেই বলেছি। তিনি একজন কবি, কথা সাহিত্যিক এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যিনি অনেকগুলো পুরস্কার প্রাপ্ত হয়েছেন, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তার কাছে যাব নিশ্চয়ই। তো তার সম্পর্কে কিছু কথা বলার জন্য বা তার কোনো কবিতা আবৃত্তি করার জন্য আমরা এখন চলে যাব বিধানচন্দ্র রায় দাদা আমাদের সাথে রয়েছেন, দাদার কাছে। বিধান দা, আপনি কথা বলতে পারেন। আমি একটু ব্যাক স্টেজে থাকবো, আপনি থাকুন আমাদের সাথে। আর পুষ্পেন্দা একটু তৈরি হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। উনি সুস্থিরভাবে তৈরি হলে তাকে স্ক্রিনে নিয়ে আসবো আশা করছি। তো আমাদের সাথে রয়েছেন শাহিদা পারভিন রেখাপা, যিনি একই সাথে কবিতা চর্চা করছেন, সাহিত্য চর্চা করছেন এবং একেবারে বলা যায় নিবেদিত প্রাণ এই শাখায়। তো তাকেও রবীন্দ্র সাহিত্য পরিষদ তার উপস্থিতি আলোকিত করছে এই সংগঠনটিকে। আমি তাকেও একটু স্টেজে নিয়ে আসতে চাই, যুক্ত করতে চাই আমাদের সাথে, দর্শকের উদ্দেশ্যে। দর্শক দেখুক, আমরা আপনাদের এই দুজনের কাছ থেকে কথা শুনবো এবং পরিবেশনা শুনবো। আর এর মধ্যে পুষ্পেন্দা তৈরি হলে আমি পুষ্পেন্দাকে নিয়ে আসবো। আপনারা কথা বলুন, বিধানদা আপনার কথা বলুন এবং আপনার পরিবেশনাটা শুরু করে দিন। শুভ সময় এবং সেই সঙ্গে শুভ জন্মদিন শুভেচ্ছা জানাই আমাদের কাছের মানুষ পুষ্পেন রায়। তাকে আজ তার জন্মতিথি, আমরা সেই সূত্র ধরেই আজকে একত্রিত হয়েছি। তাকে শুভেচ্ছা জানাই সবার পক্ষ থেকে। আমি আমার হাতে দুটা বই আছে, আমি অন্য কোনো কথায় না যে আমি তার দুটো বই আছে। একটা হচ্ছে আত্মার বার্তা, এই বইটা ওনার লেখা, খুব চমৎকার, আমার খুব পছন্দ হয়েছে। খুব ছোট ছোট কিছু লেখা এতে রয়েছে। আমি তার কয়েকটি কবিতা পাঠ করি। যেমন জীবন মাঝি, মাঝি বিনা নৌকা যেমন না খুঁজে পায় দিক, জীবন সাগর পাড়ি দিতেও লাগবে মাঝি ঠিক। এই যে 4 লাইনের কবিতা, ছোট্ট একটি কবিতা, কিন্তু তার ভেতরে একটি দর্শন রয়ে গেছে। এটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই আর কি। তার এই বইটি প্রকাশিত হয়েছে এই ইয়েতে 2022 সালের ফেব্রুয়ারি মাসে তার প্রথম প্রকাশ হয়েছিল। এটার প্রচ্ছদ করেছিলেন ধ্রুব এসো। এখানে আরেকটি কবিতা আছে, সেটা হচ্ছে বাবা। বাবা বাবা হচ্ছে বটবৃক্ষ, ছায়া শুধু দিয়েই যায়, নিজের জন্য চায় না কিছু, নিন্দা তবু সইতে হয়। বাবার শাসন কঠিন হলেও
লুকিয়ে থাকে ভালোবাসা, সন্তান তার সুখে থাকুক, সদা তার সেই প্রত্যাশা। আচ্ছা, আমরা পুষ্পেন্দাকে বোধহয় দেখতে পাচ্ছি ওনাকে স্টেজে। আপনাকে শুভেচ্ছা জানাই জন্মদিনের। এবং আপনার আলোটা ঠিক মতো পড়েনি মুখে, একটু দেখেন তো আলোর দিকে ঘুরে গেলে আপনার মুখে একটু আলো লাগতো, খুব পরিষ্কার ভাবে দেখা যেত, আমরা একটু দেখতে পেতাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার এবার সুন্দর লাগছে আপনাকে। হ্যাঁ, সুন্দর লাগছে। শুভ জন্মদিন দাদা। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আপনাদের জন্মদিন তো আমার না, জন্মদিন আমার আপনাদের দাদা। আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ভালোবাসা, মানে আর যা আছে আমার অন্তর থেকে সবই আপনাদের দিলাম, আপনাদের জন্য দাদা। কারণ আপনারা যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি সত্যি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি। এবং আমি আন্তরিকভাবে দুঃখিত আমি যে একটু দেরিতে আপনাদের সঙ্গে যুক্ত হতে হলো। আমি মাইনুদ্দিনকে বলেছিলাম যে দাদা আমি একটু আধা ঘন্টা পরে ঢুকি, কারণ আমি বাসায় আসছি সন্ধ্যার দিকে, অফিস থেকে এত চাপ আসছি, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা। আমি শুনবো আপনাদের কথা, আমি কিছুই বলবো না। আমি ছোট একটা মানুষ, এত বড় বড় জ্ঞানী গুণীদের আমি আজকে পেলাম এক জায়গায়, আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি দাদা আপনাদেরকে। বিশেষ করে আপনি আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, সুতরাং আজকের অনুষ্ঠানের মানে ভালোবাসার মানুষ, আপনার শুভ জন্মদিন আর সেই উপলক্ষে আমাদের একত্রিত হওয়া, সুতরাং আমরা আপনাকে খুবই প্রত্যাশা করছিলাম, যদিও মঈন আমাদেরকে খবর দিয়েছে মাঝে মধ্যেই। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমরা আরো দু একটা কবিতা পাঠ করি আপনার এই কাব্যগ্রন্থ থেকেই, আত্মার বার্তা থেকে। আপনার আরেকটি কবিতা হচ্ছে খুব ছোট্ট একটি কবিতা, তার ভেতরে আমার কাছে মনে হয়েছে একটি গভীর দর্শন আছে, সেটা হচ্ছে ভাগ্যের প্রভু, ভাগ্যের আশায় থাকলে বসে জয় হবে না কভু, কাজের চাকায় ভাগ্য ঘোরে কাজী ভাগ্যের প্রভু, বিনা কাজে থাকলে বসে পড়তে হবে ভাগ্যের রোষে, দুর্দশাটাই সুযোগ বুঝে মারবে কোপ জীবন নাশে। চমৎকার একটি কবিতা। আরেকটি কবিতাও খুব ছোট্ট একটি কবিতা, সুখ দুঃখ ভাগাভাগি। আমরা সবসময় এটা করে থাকি, আমাদের একটি জীবনের প্রতিচ্ছবি আছে এই কবিতাতে, জীবন দর্শন আমরা পাই। সুখ দুঃখ যাই পাও ভাগ করে দাও আপনজনে, লাভ করে দাও আপনজনে, লাভটা তাতে হবে নিজের, দুঃখ যাবে নির্বাসনে। সুখে যত করবে ভাগ তত বেশি বাড়বে সুখ, দুঃখকেও করলে ভাগ কমবে দ্রুত নিজের দুঃখ। চমৎকার একটি কথা। আসলে আমরা আজকাল সবাই এককভাবে থাকার চেষ্টা করি, কেউ কারোর সঙ্গে মিশি না মন খুলে, যার জন্য আমাদের ভেতরে অনেক জটিলতা তৈরি হয়। আপনার এই যে আপনি কবিতাটায় বলেছেন যে আপনার যে বাণী, সেই বাণী যদি আমরা শুনি, আমরা যদি একটু পর্যবেক্ষণ করি, ব্যাখ্যা করি, তাহলে দেখবো যে আসলেই সুখ দুঃখ ভাগাভাগি করে নিলেই সেটার পরিমাপ বাড়ে এবং কমে। আবারও এই পর্যায়ে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সঞ্চালক এসছেন, আমি আবার হয়তো আসবো, তিনি ডাকলে পারে তাকে হস্তান্তর করছি আমি। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, আপনি থাকুন। আমরা এখন 6 জন আছি, তো স্ক্রিনটা ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন পুষ্পেন রায়, যিনি কবি এবং কথাসাহিত্যিক এবং জাতীয় বা আন্তর্জাতিকভাবে তিনি অনেকগুলো পুরস্কার প্রাপ্ত হয়েছেন তার লেখালেখির জীবনে। তো আমি এই পর্যায়ে তার সম্পর্কে একটু আলোকপাত করতে চাই দর্শকদের উদ্দেশ্যে। পুষ্পেন রায়ের জন্ম খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলায়। তিনি অর্থনীতিতে অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক প্রশাসন পদে কর্মরত। লেখালেখি তার নেশা ও ভালোবাসা, তাই অবসর সময় কাটান সাহিত্য চর্চায়।
ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক, তার জন্ম 15ই মে। এবার আসি পুষ্পেন্দার যে সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মগুলোকে একটু আলোকপাত যদি করতে চাই, সেটি একেবারেই অনেক পরিসরটা অনেক বড়। তো আমরা একটু সংক্ষিপ্ত আকারেই বলছি। এ পর্যন্ত তার 9টি একক গ্রন্থ বেরিয়েছে, 7টি কাব্যগ্রন্থ ও 2টি ছোট গল্পের গ্রন্থ। 2024 সালের কলকাতা বই মেলায় প্রকাশিত তার একক কাব্যগ্রন্থ তুমি যে আমারই কবিতা 2 বাংলায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এই গ্রন্থের মাধ্যমে তিনি এপার ওপার বাংলার একজন প্রখ্যাত লেখক হিসেবে খ্যাতি লাভ করেছেন। এছাড়া তিনি 18টি যৌথ কাব্যগ্রন্থে লেখা প্রকাশ করেছেন। তন্মধ্যে যুক্তরাজ্যের ব্লু ক্রিস্টাল লিটারেরি ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত আনক্লিফড উইংস কাব্যগ্রন্থটি অন্যতম, যেখানে 8টি দেশের প্রখ্যাত কবিদের মধ্যে তার লেখাটি ফার্স্ট রানার আপ হিসেবে নির্বাচিত হয়েছে। এটি আমাদের জন্য বড় প্রাপ্তির। আমাদের সাথে রয়েছেন যে মানুষটি, তিনি আন্তর্জাতিকভাবে এই খ্যাতিটা অর্জন করেছেন। এছাড়া যুক্তরাজ্যের একই প্রকাশক কর্তৃক তার একক ইংরেজি কাব্যগ্রন্থ ইন দ্য হাংরি এসেন্স প্রকাশনাধীন আছে, আর সম্ভবত এটি প্রকাশ হয়ে গেছে ইতিমধ্যে। আমরা যে খবরটি পেয়েছি সেটি আগে সম্ভবত ইতিমধ্যে প্রকাশ হয়েছে, কারণ আমি সেই গ্রন্থের সার্টিফিকেটটা দেখার সৌভাগ্য হয়েছে আমার। অর্থাৎ প্রকাশক কর্তৃক তাকে একটি সার্টিফিকেশন পাঠানো হয়েছে, আমরা দেখতে পেয়েছি। আর পুরস্কার ও স্বীকৃতি স্বরূপ তার যে ব্যাপ্তি, তার যে প্রাপ্তি, এটিও কিন্তু নিছক কম নয়। আমরা দেখতে পাচ্ছি তিনি একজন স্বর্ণপদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি ও লেখক। 2 বাংলার বিভিন্ন সাহিত্য সংগঠনের পক্ষ থেকে তিনি বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তিনি সোশ্যাল মিডিয়াও একজন জনপ্রিয় লেখক। সাহিত্যকর্মের জন্য 2 বাংলার বিভিন্ন সাহিত্য সংগঠনের কাছ থেকে তিনি সহস্রাধিক সম্মাননা সনদ পেয়েছেন। এখানে উল্লেখ্য যে অনেক প্রতিষ্ঠান তাকে পুরস্কৃত করেছে, সেই প্রতিষ্ঠানের নামগুলো হয়তো অনেক বড় হয়ে যাবে বলে সেটি আর প্রকাশ করা হয়নি। তবে আমি যেটি বলতে চাই, একেবারে সম্প্রতি তিনি জ্ঞানসঙ্গী প্রকাশন কর্তৃক জ্ঞানসঙ্গী সৃজন উৎসবে জ্ঞানসঙ্গী শিল্প সাহিত্য বিষয়ক পুরস্কার 2025-এ কথা সাহিত্যে তিনি পুরস্কার পেয়েছেন, যেটি আমাদের দেশের জাতীয় পর্যায়ের পুরস্কারের মধ্যে এটি অন্তর্ভুক্ত রয়েছে। এবং পুষ্পেন রায় সেখানে তার কোনো একটি বইয়ের জন্য না, সামগ্রিক কথা সাহিত্যের জন্য তাকে এই পুরস্কৃতিটা করেছেন জ্ঞানসঙ্গী প্রকাশন কর্তৃক। আমরা সেটি দেখতে পেয়েছি, অনেক পত্রপত্রিকায় এই নিউজটি প্রচার হয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড 2024-25-এ তিনি প্রাপ্ত হয়েছেন। এটি নিশ্চয়ই আমাদের জন্য এটি গর্বের বিষয়। ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদ প্রদত্ত মহাত্মা গান্ধী পুরস্কার 2024 এবং পোয়েট্রি ফর প্যালেস্টাইন অ্যাওয়ার্ড তিনি প্রাপ্ত হয়েছেন। তো বলুন যে আমাদের মাঝে এমন কয়জন আছেন এই পুরস্কারগুলো পাবেন? তো আমরা সেই মানুষটিকে আমাদের কাছে পেয়েছি। আজ তার শুভ জন্মদিন, শুভ জন্মতিথি। এই জন্মতিথিতে রবীন্দ্র সাহিত্য পরিষদের পক্ষ থেকে আপনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন দাদা, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। তো আমরা উল্লেখযোগ্য গ্রন্থ যদি আমরা তার ধরি, ভালোবাসার নানান রং ছোট গল্প হিসেবে তিনি লিখেছেন। কাব্যগ্রন্থ হিসেবে অনেকগুলো রয়েছে। কুর্নিশ করি তোমারই দানে, কত সুন্দর নাম, তাই না? কুর্নিশ করি তোমারই দানে, এই কাব্যগ্রন্থের নামটাই তো বলে দেয় যে ভেতরে অন্তর্নিহিত ভাবগুলো কি রয়েছে প্রতিটি কবিতার। ছোট গল্প হিসেবে তিনি আরেকটি গ্রন্থ তার রয়েছে, শেষ বিকেলের রোদ, খুব সুন্দর নাম, শেষ বিকেলের রোদ। দেখা যাচ্ছে যে কোনো একজন মানুষ সারা জীবনের যে সঞ্চয়, প্রাপ্তি,
এবং তার যে নিজেকে গঠন করা, নিজেকে গড়ায় সমাজের জন্য, রাষ্ট্রের জন্য একটা সুনাগরিক হিসেবে গড়ে তোলার যে স্পৃহা তাকে তাড়া করে ফেলেছিল, এবং তিনি শেষ বিকেলের রোদে হয়তো সেই গল্পটির একটা সঠিক সমাধান দিয়েছেন নামে সেটি বোঝা যাচ্ছে। এবং কাব্যগ্রন্থ আরো যদি আলোচনা করি, আত্মার বার্তা এটি কাব্যগ্রন্থ রয়েছে। আরেকটা রয়েছে কাঁদিস কেন মন। কাঁদিস কেন মন, এই নামটি শুনলে দেখা যাবে যে অনেকে কিনতে চাইবে যে আমি একটু পড়বো। আরেকটা কাব্যগ্রন্থ হয়েছে জীবনের স্বাদ, কবিতা, এটাই আগে উল্লেখ করেছিলাম। বিদীর্ণ হিয়ার আরেকটি কাব্যগ্রন্থ আমাদের পুষ্পনদার। আমরা আশা করছি কবি পুষ্পেন রায়ের এই কলম চলতে থাকুক অবিরাম, অবিরাম ধারায় চলতে থাকুক তার কলমের এই ক্ষুরধার বাণীগুলো। তার সাহিত্যিক জীবনে আসুক আরো সাফল্য, সম্মাননা, তার নাম ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে। যদিও ইতিমধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার কারণেই তিনি অনেক জায়গায় পুরস্কৃত হয়েছেন, অনেক জায়গায় বরেণ্য হিসেবে তিনি খ্যাতিপ্রাপ্ত হয়েছেন। আর আমাদের সবচেয়ে গর্বের বিষয়, তিনি আমাদের সাথে রয়েছেন এই রবীন্দ্র সাহিত্য পরিষদের অন্তর্ভুক্ত হয়ে। আমরা তার জন্য হয়তো অনেক কিছুই করতে পারিনি, একেবারে খুব স্বল্প পরিসরে আমরা কয়েকটি এখানে আত্মার একটি বহিঃপ্রকাশ করার জন্য, যে আত্মার যে মিলন রয়েছে একজন লেখকের প্রতি একজন লেখকের। এখানে আমরা কেউ আত্মীয় নই, কিন্তু আমরা অনাত্মীয় নই, আমরা আত্মীয়, আত্মার আত্মীয়। অর্থাৎ সাহিত্য চর্চার যে বন্ধনটি আমাদেরকে দৃঢ় করেছে, সেই দৃঢ়তার জন্য আমরা একত্রিত হয়েছি। আপনারা নিশ্চয় জানেন, হয়তো যদি কোনো একটা মঞ্চে এই আজকের এই অনুষ্ঠানটি আয়োজন হতো, তাহলে মঞ্চ ভর্তি মানুষ মৌ মৌ করতো এবং সরগরম ছিল, কলরবে ভরে উঠত। কিন্তু হয়তো সেটি অনলাইনে দেখা যায় না, কিন্তু দেখা যাবে যে যারা ভিউয়ার্স রয়েছেন সেই ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেছি, আপনারা এই অনুষ্ঠানটি দেখবেন, পরবর্তীতেও আশা করছি ভালো লাগবে। কারণ তার যে সাহিত্যিক জীবনধারা, তার যে কবিতার লেখা, সেই কবিতাগুলো আমাদের মধ্যে অনেকেই আজকে আবৃত্তি করবেন, পাঠ করবেন, যার যার ইচ্ছে এবং যার যার ভালোবাসা দিয়ে। তো সুতরাং পুষ্পেন্দা থাকুন আমাদের সাথে, এবং আমরা আপনার সকল যতটুকু পারি আমরা আপনার সাহিত্য রস উপভোগ করব আজকের এই অনুষ্ঠানে। তো আজকে আমাদের মধ্যে রয়েছেন, দেখতে পাচ্ছেন, বিধান চন্দ্র রায়, যিনি নিজেও একজন কবি এবং আবৃত্তি শিল্পী হিসেবে সমধিক জনপ্রিয়তা অর্জন করেছেন ইতিমধ্যে, এবং তার হাত দিয়েই অনেক সংগঠক তৈরি হয়েছে। আজকের যারা তরুণ প্রজন্মের সংগঠক বলা যায়, বিধান চন্দ্র রায়ের হাত দিয়ে তৈরি হয়েছে। কারণ সেই 70 দশকের পর থেকেই, অর্থাৎ 80 দশক থেকেই তার পদচারণা এই সাহিত্য জগতে, শিল্প জগতে, আবৃত্তি শিল্পে। তো আমরা বিধানদার কণ্ঠে আরো শুনবো। আমাদের সাথে রয়েছেন এই সংগঠনের সভাপতিকে দেখতে পাচ্ছি না, তিনি নেট বিভ্রমে আছেন হয়তোবা, মোহাম্মদ টিটুল হোসেন, তিনি ছিলেন এতক্ষণ, তিনি হয়তো আবার আসলে তাকে আমরা তুলে নিয়ে আসবো স্ক্রিনে। রয়েছেন সাধারণ সম্পাদক, রবীন্দ্র সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাইনুদ্দিন রয়েছেন আমাদের সাথে। এই যে মাইনুদ্দিন, তারা দেখতে পাচ্ছেন তাকে সবুজ শার্ট পরা দেখতে পাচ্ছেন মাইনুদ্দিন, আমার ঠিক ডান পাশে রয়েছেন। তো সাহিত্য, কবি কবিতা লিখছেন, সাহিত্য রচনা করছেন, কিন্তু তাদের কেন মনে হলো সেটি আমরা প্রশ্ন করব তাকে, যে রবীন্দ্র সাহিত্য পরিষদ নামে একটি সংগঠন আমরা করব। এটি তার মাথায় নিশ্চয় এসছে, যার জন্য এটির অন্যতম কর্ণধার এবং সাধারণ সম্পাদক তিনি। তো আমরা গর্বের বলতেই হয়, গর্বের সাথে, যে অন্য নামও দিতে পারতেন তিনি সাহিত্য সংস্কৃতির জন্য, কিন্তু রবীন্দ্রনাথকে কেন্দ্র করে কেন? কারণ রবীন্দ্রনাথ ছাড়া আমরা সত্যি আমাদের হৃদয়টা কখনো কখনো অচল হয়ে যায় বলে আমরা মনে করি, যার জন্য এই রবীন্দ্র সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা, রবীন্দ্র সাহিত্য পরিষদের আত্মপ্রকাশ, যেটি মাইনুদ্দিন কাছ থেকে আমরা শুনবো। এবং একই সাথে আমরা পুষ্পেন রায়, আমাদের আজকে শ্রদ্ধেয় কবি যিনি রয়েছেন, তার কবিতা শুনবো মাইনুদ্দিনের কাছ থেকে। রয়েছেন মোস্তফা চৌধুরী, প্রত্যেকের একটি আলাদা পরিচয় রয়েছে, যখন তাকে আমরা আহ্বান করব তার সম্পর্কে আমরা আলোকপাত করব। দর্শক আপনারা থাকুন আমাদের সাথে। রয়েছেন শাহিদা পারভিন রেখাপা, তিনিও কুষ্টিয়া অঞ্চলে তার ব্যাপক সমধিক পরিচিত
ব্যক্তি তিনি, এবং তার অনেকগুলো গ্রন্থ প্রকাশ হয়েছে বই মেলাতেই তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সে এক সাক্ষাতেই মনে হয়েছে রেখাপা, স্ক্রিনে আমরা শাহিদা পারভীন নামে দেখছি, আমরা রেখাপা নামে চিনি। তো রেখাপা কত আপন করে নিতে পারে একজন মানুষকে, একজন সাহিত্যিক এবং একজন কবির, আসলে এটি একটি বড় গুণ। তো আজকে আমরা এই সম্ভাবনা মানুষদেরকে নিয়ে একসাথে হয়েছি, কিছুক্ষণ আমরা সময় কাটাবো এই আড্ডায়, সাহিত্য আড্ডায়। আপনারা থাকুন দর্শক। আমরা এখন চলে যাব বিধানদার কাছে। বিধানদার যদি কোনো কবিতা থাকে পড়তে পারেন, না হয় শাহিদা পারভীন রেখাপার কণ্ঠে আমরা একটা শুনি, আবার বিধানদার কাছে আসবো। রেখাপা, আপনি অনেকক্ষণ নীরব ছিলেন, আপনার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের রবীন্দ্র সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা এবং প্রাণের মানুষ পুষ্পেন রায় দাদার জন্মদিন উপলক্ষে। আমি প্রথমে দাদাকে শুভ জন্মদিন জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আমি শাহিদা পারভীন রেখা, সহকারী কৃষি কর্মকর্তা, বর্তমানে অবসরে আছি। আমি অবসর জীবনে যখনই প্রবেশ করেছি তখন থেকেই ভেবেছি যে আসলে যদি ঘরে বসে থাকি, আমি কৃষি বিভাগে চাকরি করতাম, তাহলে পরে অসুস্থ হয়ে যাব, মানসিকভাবে ভালো থাকবো না। তখন থেকে আবার মনে করেছি যে আমি সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত থাকব এবং দেশের যে প্রাণী, মাটি এবং মানুষগুলোর সাথে 36 বছর চাকরি করেছি, সেটাকে ধরে রাখবার জন্য সেই ভালোবাসার জায়গা থেকে আমি ছাত্র লাইফে অভ্যাস ছিল একটু লেখালেখি, আবৃত্তি করা, এগুলো মাঝে বিরতি ছিল। সংসার, সন্তান মানুষ করা, এই সমস্ত কারণে আবার মনে করলাম এটা আমি সম্পৃক্ত। সেই থেকে 2022 সাল থেকে আমি আবার পুনরায় যুক্ত হয়েছি সাহিত্য সংস্কৃতি, লেখালেখি, এগুলোর সাথে। আল্লাহর অশেষ রহমতে আমি সুস্থ আছি, ভালো আছি। এই হচ্ছে আমার পরিচয়। আমি এখন হাঁটি হাঁটি পা পা করে আপনাদের সঙ্গে বিভিন্ন সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে আমি বর্তমানে রবীন্দ্র সাহিত্য পরিষদের উপদেষ্টা হিসেবে আমাকে সম্মানিত করেছেন শ্রদ্ধেয় টিটুল হোসেন চৌধুরী সভাপতি এবং পুষ্পেন রায় দাদা, এবং আমার সাথে যুক্ত আছেন আমাদের শ্রদ্ধেয় কুষ্টিয়ার ভূমিপুত্র বিধানচন্দ্র রায়, বশির জাহান ভাই, সবাই গুণী মানুষ। একত্রিত হতে পেরে এবং এনাদের সাথে পথ চলা শুরু করে আমি অত্যন্ত গর্বিত এবং ধন্য। দাদা জন্মদিন উপলক্ষে দাদা সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় বশির ভাই আলোচনা করলেন। আমি এখন সরাসরি চলে যাচ্ছি। দাদার অনেকগুলো কাব্যগ্রন্থ, ছোট গল্প, বিভিন্ন বই প্রকাশিত হয়েছে। আমি দাদার বিভিন্ন হিয়া বইয়ের থেকে আমি একটি কবিতা দিয়ে দাদাকে অভিনন্দন জানাই শুরু করছি। কবিতাটির নাম মন রাঙানো সুর। মনটা রাঙাও ভালোবাসায় একটু হাসি দিয়ে, তারই মাঝে সুখের বাসা, দুঃখ যাবে ধুয়ে। যে হাসিতে মানুষ টানে শত্রু আনে বসে, তাকে একটু বাসলে ভালো, মনের ক্ষুধা নাশে। টাকা পয়সা ধন দৌলত চাই না কিছুই, হাসি জন্মকালে নিজেই বিধি ধরিয়ে দিয়েছেন বাসি। যে বাসিতে কাঁদায় মানুষ প্রেমের পাগল করে, এমন মধুর সুরের ঝংকার নাহি যে বিশ্ব ভরে। জীবন মানে ভালোবাসা, প্রেম প্রীতি ভরা, যে বুঝিবে সঠিক মানে সেই তো সবার সেরা। মনটা রাঙাও আপন রঙে বাজিও মধুর সুর, মনের মাঝে বহিবে সুবাস, জীবন হবে মধুর। মনের মাঝে বহিবে সুবাস, জীবন হবে মধুর। এই হলো দাদার একটি কবিতা, এটা দিয়ে আমি শুরু করলাম। এখন আমি কি আর পড়বো? আমরা এতক্ষণ শুনলাম কবি শাহিদা পারভীন রেখার কণ্ঠে দাদার একটি কবিতা পুষ্পেন রায়। আমরা শাহিদা পারভীনকেও একটু পরিচয় করে দিই। শাহিদা পারভীন রেখা কবি, আবৃত্তিকার এবং সংগঠক। তিনি তার যে প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি, ক্ষুধার আনন্দ 2023 সালে প্রকাশিত হয়েছে এবং অনুভূতির আর্তনাদ 2024 সালে প্রকাশিত হয়েছে, আর যৌথ কাব্যগ্রন্থ রয়েছে তার 5টি। আমরা এই গুণী মানুষটিকে আপনার সাথে পেয়েছি, এই জন্য শাহিদা পারভীন রেখা আপাকেও রবীন্দ্র সাহিত্য পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। নিশ্চয়ই এইভাবে থাকবেন আমাদের সাথে। আমরা এরপরে চলে যাব শাহিদা আপার আরো কবিতা শুনবো আমরা নিশ্চয়ই। তিনি একটু তৈরি করে নিন, আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি তাকে। আমাদের সাথে রয়েছেন মাইনুদ্দিন, রয়েছেন সাধারণ সম্পাদক রবীন্দ্র সাহিত্য পরিষদের।
আমরা তার কাছেই চলে যাব এখন। তিনি বলবেন রবীন্দ্র সাহিত্য পরিষদের কেন তিনি এটি গঠন করেছেন বা তারা একজোট হয়েছেন যে আমরা রবীন্দ্র সাহিত্য পরিষদ করব এবং এই গুণী মানুষগুলোকে আমরা একসাথে যুক্ত করব। নিশ্চয়ই তাদের কোনো পরিকল্পনা, চিন্তা ভাবনা এটি কাজ করেছিল। আমরা চলে যাচ্ছি সরাসরি। এরপরে তার কণ্ঠে পুষ্পেন রায় দাদার একটি কবিতাও তিনি যদি পড়তে চান আমরা শুনব। মাইনুদ্দিন। ধন্যবাদ গান ভাইকে, ধন্যবাদ বিধানদা এবং আমাদের সম্মানিত রবীন্দ্র সাহিত্য পরিষদের পরিচালক পুষ্পেন রায়কে, ধন্যবাদ সাংগঠনিক সম্পাদক মোস্তফা চৌধুরী সহ যারা উপস্থিত আছেন, রেখা আপা উপস্থিত আছেন, সকলকে আমার ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। মূলত রবীন্দ্র সাহিত্য পরিষদ গঠিত হয় 2020 সালে। রবীন্দ্রনাথ আমাদের কবিগুরু, সাহিত্যের তিনি বরপুত্র। রবীন্দ্রনাথ ছাড়া আসলে আমাদের সাহিত্য হয় না, বাংলা সাহিত্য অপূর্ণ। যেহেতু আমি জন্মগতভাবেও কুষ্টিয়ার সন্তান, তো রবীন্দ্রনাথ আমাদের কুষ্টিয়ার সমগ্র বাংলা সাহিত্যের বিষয়ে সেটা তো আছেই, এবং আমাদের কুষ্টিয়ার জন্য উনি অত্যন্ত আমাদের গর্বের, সম্মানের। তো সেই ক্ষেত্র থেকেই আমাদের পুষ্পেন দাদা, টিটুল ভাই সবাই মিলে সিদ্ধান্ত নিই যে আমরা একটা রবীন্দ্র সাহিত্য পরিষদ করব। মূলত পুষ্পেন দাদা উৎসাহ উদ্দীপনায় টিটুল ভাই এই উদ্যোগটি গ্রহণ করেন। আর পুষ্পেন দাদার দুই খলিফা হচ্ছে আমি, মাইনুদ্দিন এবং মোস্তফা চৌধুরী, দুইজন হচ্ছে দাদার দুই খলিফা। মূলত তার হাত দিয়ে আমরা এই রবীন্দ্র সাহিত্য পরিষদে আসা। তারপর দাদা আস্তে আস্তে উনি আমাকে এই সাধারণ সম্পাদক পদের দায়িত্ব দিয়েছেন। আমি আমার মতো চেষ্টা করছি, হয়তো সামনের দিনে যেটুকু পারি দাদার উৎসাহ উদ্দীপনা ইনশাল্লাহ করে যাব। আর কোনো ভুল ত্রুটি হলে দাদা সবসময় আমাদেরকে গাইডলাইন দেয়, এভাবে করো এইভাবে করো। তো সেই ক্ষেত্রেই আমরা আর কি এইভাবে চলছি। তো আমরা একদিন রবীন্দ্র সাহিত্য পরিষদকে আরো উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাব, এই আমি আশা করি। আর দাদার 55তম জন্মদিন আমরা পালন করতে পারছি জেনে খুবই ভালো লাগছে। আমরা চাই এভাবে আমরা সবাই যেন দাদার 100 বর্ষ একসঙ্গেই পালন করতে পারি, সেই প্রত্যাশা রাখি। তো দাদার জন্মদিন উপলক্ষে কবিতার আগে আমি দুটি গানের লাইন গেয়ে দাদার কবিতাটা শুরু করি। ও সোনা সোনা রোদ্দুর ঝিরি ঝিরি হাওয়ার এমন দিন, সোনা সোনা রোদ্দুর ঝিরি ঝিরি হাওয়ার এমন দিন, আজকে দাদার জন্মদিন। দুহাত ভরে আজ মুঠো মুঠো খুশিতে, দুহাত ভরে আজ মুঠো মুঠো খুশিতে, মাতোয়ারা সারাদিন সোনার হাসিতে। ও সোনা সোনা রোদ্দুর ঝিরি ঝিরি হাওয়ার এমন দিন, আজকে দাদার জন্মদিন। শুভ জন্মদিন দাদা। সুন্দর, অসাধারণ অসাধারণ গান গেয়েছেন ভাই মাইনুদ্দিন ভাই, সুন্দর, চমৎকার, প্রাণটা ধন্যবাদ। জুড়ে গেল। আমি এ পর্যায়ে দাদার একটি কবিতা পাঠ করি। কবিতার নাম জীবনের স্বাদ। বিরহ জ্বালা করে ঝালাপালা, কাদিয়া ভাষায় বুক, ক্ষণিক ভালোবাসা নামিটায় আশা, ছিন্ন করে সুখ। তবু কেন মন কাঁদে নিরন্তর, প্রিয়ার সকালে যেতে, ঘুম নাই কেড়ে মন যাই ছিঁড়ে শুধুই কাছে পেতে। জীবনের স্বাদ দিবে যত বাদ হবে তত সুখী, ছোট্ট এ জীবন কখন টানে মরণ, ভাবো কেন দুঃখী। আমি অভাজন জানে মহাজন, তবুও না নেয় তুলে, জীবনের স্বাদ কেন এত বিষাদ, যাই তাকে ভুলে। ধন্যবাদ সবাইকে। চমৎকার চমৎকার ভাবে আমরা শুনলাম মাইনুদ্দিন ভাইয়ের কণ্ঠে গান, তার ভরাট কণ্ঠে সুন্দর গান আমরা শুনলাম দাদার জন্য। তিনি গানটা বানিয়েছেন নিশ্চয়ই। তার জন্ম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায়। লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত রয়েছেন এবং তার দুটি একক কাব্যগ্রন্থ রয়েছে এবং যৌথ কাব্যগ্রন্থ রয়েছে 5টি। বোঝা যাচ্ছে যে এখানে যারা রয়েছেন তাদের সবারই একক বা যৌথ কাব্যগ্রন্থ রয়েছে বা বিভিন্ন
ছোট গল্প উপন্যাসের বই রয়েছে, তারা সবাই একজোট হয়েছেন। তো আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি মোস্তফা চৌধুরী আমাদের সাথে রয়েছেন। আমরা দাদার অনুভূতি শুনবো অবশ্যই। আমরা চলে যাবো এখন মোস্তফা চৌধুরীর কাছে, যিনি আমাদের একেবারে প্রথম থেকেই যুক্ত হয়েছেন। আমরা মোস্তফা চৌধুরীর সম্পর্কে একটু ব্রিফ করে নিই। তিনি চাকরি সূত্রে ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থান করছেন, দেশে বাড়ি বাগেরহাট। তিনি সাহিত্যকর্ম ছোটবেলা থেকেই করছেন। প্রকাশিত গ্রন্থসমূহ যদি আলোচনায় আসি তাহলে দেখতে পাচ্ছি তিনি একটি একক কাব্যগ্রন্থ রয়েছে তার, রঙিন ফুল নামে, সুন্দর একটি নাম, রঙিন ফুল। আর যৌথভাবে রয়েছে মনুষ্যত্বের প্রতিবিম্ব, হৃদয়ের স্বপ্ন কাব্য, সন্ধ্যা নামা শহর, কলমের সৃষ্টি, 64 জেলার নির্বাচিত কবি। এই গ্রন্থগুলো যৌথভাবেই তার কবিতা রয়েছে এই গ্রন্থগুলোতে। আর পুরস্কার সমূহের মধ্যে তিনি ডাক বাংলা সাহিত্য একাডেমির সম্মাননা পদক পেয়েছেন 2020 সালে, ডাক বাংলা সাহিত্য পদক পেয়েছেন 2021 সালে, পল্লীকবি জসিমউদ্দিন স্মৃতি পদক পেয়েছেন 2022 সালে, ডাক বাংলা সাহিত্য একাডেমি বর্ষসেরা কবি হয়েছেন 2022 সালে, বনানী বাংলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মাননা পেয়েছেন তিনি 2022 সালে। তো আমরা দেখতে পাচ্ছি অনেক গুণ রয়েছে মোহাম্মদ মোস্তফা চৌধুরীর, যিনি আমাদের সাথে রয়েছেন, কবি মোস্তফা চৌধুরী। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। আপনি কথা বলুন এবং আপনার পরিবেশন আমরা উপভোগ করছি। ধন্যবাদ জাহান বশির ভাই, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের সবারই প্রিয় রবীন্দ্র সাহিত্য পরিষদের পরিচালক জনাব পুষ্পেন রায়, আমার শ্রদ্ধেয় দাদার জন্মদিনে সবাই আমরা একত্রিত হতে পেরেছি। সবাইকে ধন্যবাদ এবং দাদাকে জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। আসলে রবীন্দ্র সাহিত্য পরিষদটা দাদা, পুষ্পেন দাদা এবং টিটুল ভাই তারা যৌথভাবেই প্রতিষ্ঠিত করেছেন। কুষ্টিয়া জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জেলা। এই জেলাতে আসলে এমন একটা প্রতিষ্ঠানই আসলে কাম্য ছিল। আর দাদার হাত ধরেই, যেটা মাইনুদ্দিন ভাই বলল যে আমরা মাইনুদ্দিন ভাই এবং আমি দাদার চাবি, আসলে কথা সত্য। দাদা আমাদেরকে আসলে মানে আপন ভাইয়ের মতনই ভালোবাসে, একদম আপন ভাই, মানে এটার কোনো ইয়ে নাই, ভিতরে কোনো খাদ নাই। দাদা আমাদেরকে অন্তর থেকেই ভালোবাসে, আর আমরাও দাদাকে আসলে অন্তর থেকে ভালোবাসি, ভিতরে কোনো খাদ নাই, কোনো ভাত নাই ভিতরে। আমরা আসলে দাদা আমাদেরকে এতটাই ভালোবাসে যা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। দাদার জন্মদিনে আসলে যতই ব্যস্ততা থাকে, আমিও একটু ব্যস্ত ছিলাম, অফিসে ছিলাম। অফিসে আমার একটু ঝামেলাও আছে, আমার অফিসে অডিট আসছে, কাজ করতেছিলাম, সবাই অফিসে আছে। আমি সেখান থেকে স্যার রিকোয়েস্ট করে স্যারদেরকে আমি চলে আসছি বাসায়, যা যদি দাদার জন্মদিনের এরকম একটা আয়োজন, চমৎকার আয়োজনে যদি না থাকতে পারি। আর বিশেষ করে এই আয়োজনের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ভাইয়েরকে, এমন একটা আয়োজনের উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং যারা অংশগ্রহণ করেছে সকলকে আমি সালাম এবং সকলের প্রতি ভালোবাসা। দাদার কবিতা, আসলে আমি তো আবৃত্তি শিল্পী নয়, আমি একটা কবিতা পাঠ করি। দাদার একটি কবিতা হচ্ছে সংসার। সংসার মানে সুখের নীড়, সংসার মানে বোঝা, সংসার মানে তীর্থক্ষেত্র, বুঝলেই সংসারের সোজা। সংসার একটি স্বাধীন রাষ্ট্র, পিতা যেথায় রাজা, অন্য সবাই তারই প্রজা, অন্যায় করলে সোজা। মাতা হলেন মুখ্যমন্ত্রী, নজর যার সবার প্রতি, আদর স্নেহ ভালোবাসায় যার কোনোদিন নেই কমতি। পিতা মাতার যেথায় বাস, সেথাই হলো পুণ্য স্থান, তবুও কেন কাঁদেন তারা,
পান না কেন যোগ্য মান। মিলেমিশে করলে বসত, সেটাই হয় সোনার সংসার। কুমন্ত্রণা ঢুকলেই কানে, সুখের সংসার হয় অসার। সংসার যখন বোঝা হবে, বুঝতে হবে শত্রু ঘরে। রাজা রাজার থাকলে কড়া শাসন, মরবে শত্রু চিরতরে। ধন্যবাদ সবাইকে আমাকে এরকম একটা কবিতা পাঠ করার জন্য এবং কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য। খুব ভালো লাগলো। আমরা কবি মোস্তফা চৌধুরীর কাছ থেকে তার স্মৃতি কথাও শুনলাম দাদার সম্পর্কে, এবং একই সাথে পুষ্পেন রায়, কবি পুষ্পেন রায়ের কবিতা উপভোগ করলাম। আমাদের সাথে রয়েছেন জাহিদ হোসেন মোল্লা, তিনি ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন। নেটওয়ার্ক তার আপ ডাউন করছে, যার জন্য ভালোভাবে পাচ্ছি না, হয়তো যখন পাবো তাকে আবার নিয়ে আসবো। আমি এই মুহূর্তে তাকেই দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি নেটওয়ার্কে সচল নেই। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নামে কবি আছেন, তিনি নিচে দেখতে পাচ্ছি তাকে, কিন্তু ভিডিওটি অন করা নেই। যদি ভাই যদি ভিডিওটি অন করতেন তাহলে আমি একটু উপরে তুলে নিয়ে আসতে পারতাম, যুক্ত করতে পারতাম আমাদের সাথে। আপনি ভিডিওটি অন করে রাখেন। আর জাহিদ ভাই আবার ঢুকতে পেরেছে সম্ভবত, হ্যাঁ পেরেছে। তো আমরা দেখতে পাচ্ছি জাহিদ হোসেন মোল্লা ফরিদপুর থেকে তিনি যুক্ত রয়েছেন, কবি জাহিদ হোসেন মোল্লা। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি, আমরা তার কথা শুনবো এবং পরিবেশনা উপভোগ করবো। জাহিদ ভাই, মাইক্রোফোনটি মিউট রয়েছে, আনমিউট করে নিন আর কথা বলুন। আয়োজিত কবি ও কথা সাহিত্যিক পুষ্পেন দাদার জন্মদিন উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান, প্রথমে আসলে সকল গুণীজনকে ধন্যবাদ জ্ঞাপন করছি সুন্দর একটা আয়োজন করার জন্য। তো পুষ্পেন দাদাকে শুভেচ্ছা, শুভ জন্মদিন। আপনার দিনগুলো সুন্দর কাটুক, সেই শুভকামনা করছি। তো আমি বেশি কি করবো না, দাদার একটা বই আছে, দুটো বই আছে আমার কাছে, বিদীর্ণ হিয়া আর হলো জীবনের স্বাদ। আমি বই দুটো দেখেছি, আসলে খুবই ভালো লেগেছে। তো সেখান থেকে বিদীর্ণ হিয়া কাব্যগ্রন্থ থেকে আমি একটা কবিতা পড়ে শোনাচ্ছি। কে তুমি কিবা পরিচয়, কবিতাটি। তুমি সুন্দর, ভালোবাসো তাই প্রকৃতি, রেখে যাও স্মৃতি পুত্তিকা কণায়, তোমারই প্রেমে আপন মহিমায়, মহীয়সী রূপে কৃতার্থ করো ব্যথা। দর্শক, আমরা কোনো কারণে জাহিদ হোসেন মোল্লা ভাইকে একটু হারিয়ে ফেলেছি নেটওয়ার্ক থেকে। তার নেটওয়ার্ক আগে থেকে দুর্বল ছিল, আমি দেখতে পেয়েছিলাম। তো আমরা এ পর্যায়ে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন বিধান চন্দ্র রায় দাদা, শাহিদা পারভিন রেখা আপা, মোস্তফা চৌধুরী, আর নিচে মাইনুদ্দিন ভাই রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি জাহিদ ভাই চেষ্টা করছেন, দেখা যাক যদি হয় তাহলে আমরা আবার তাকে তুলব। হ্যাঁ, আপনি শুনতে পারলে, আমাকে শুনতে পেলে আপনি শেষ করেন, যতটুকু বলেছেন শুনেছি। ওনার অডিওতে একটু সমস্যা যাচ্ছে নেটওয়ার্কের কারণে, আমরা পরিপূর্ণ পাচ্ছি না। এখন আমাকে শুনতে পাচ্ছেন আপনি?
আমাকে শুনতে পাচ্ছেন? আপনি শুরু করুন। অডিওটা শুনতে পাচ্ছি না। আপনার কি বাসায় কোনো হেডফোন আছে? হেডফোন জাহিদ ভাই, আপনার বাসায় কি হেডফোন আছে? একটা হেডফোন লাগাতে পারেন কিনা দেখুন, নয় আমরা শুনতে পাবো না। দর্শক, আমরা জাহিদ হোসেন মোল্লা তাকে শুনতে পাচ্ছিলাম না ভালো করে নেটওয়ার্কের কারণে। নিশ্চয়ই পরবর্তীতে তিনি একটু তৈরি হয়ে আসলে আমরা তাকে তুলে নিব। আমরা এই পর্যায়ে একটু পুষ্পেন রায় দাদা আমাদের সাথে রয়েছেন, তার কাছে চলে যেতে চাই। দাদার কাছ থেকে একটু কথা শুনবো, আবার দাদাকে অপেক্ষে আমরা অন্যরা পরিবেশন করব। আমরা তার একটু মুখের বাণী না শুনলে তো আমাদের ভালো লাগছে না। দাদা একটু আমার সাথে কথা বলুন। ওই আপনার মোবাইলটা আরেকটু উপরে নিন, আপনার মাথা কেটে গেছে, আপনি মোবাইলটা আরেকটু উপরে নিন। শোনা যাচ্ছে কিন্তু আপনার মাথা কেটে গেছে, তো আপনি আরেকটু কায়দা কারণ করে ওটাকে আরেকটু উপরে তুলে নিতে পারেন কিনা দেখেন, মোবাইল বা ল্যাপটপ যেটাতে আছেন। হ্যাঁ, এইটুকুলো চলবে। আপনি কি হেডফোন লাগাবেন? একটু হেডফোন লাগিয়ে কথা বলুন তো দেখি, আরো হয়তো ভালো শুনতে পাবো আমরা। আর যাদের ডিভাইস একটু সমস্যা হয় তারা একটু হেডফোন লাগালে ওটা ক্লিয়ার আসে কথা। দাদা শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, ভালোভাবে শোনা যাচ্ছে। তবে ওই আপনার মোবাইলটা যদি একটু উপরে রাখেন তাহলে এখন শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, চলবে। ঠিক আছে। আমি তো আসলে আশ্চর্য হয়েছি যে এত গুণীজন আজকে উপস্থিত আছেন এখানে, তাদের আলোচনায় আমি আসলে মুগ্ধ। আমি কি যে বলবো আমি বুঝতে পারছি না, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আর একটু কথা বলে রাখি দাদা, ওই যে মাইনুদ্দিন এবং মোস্তফা, মাইনুদ্দিন তো একটা রেফারেন্স দিয়ে বলে ফেললো যে আমি খলিফা, ওরা খলিফা। তো আমি মনে করি আমার দেহটাকে যদি কাটা হয় তাহলে এক অংশ মাইনুদ্দিন, এক অংশ মোস্তফা। তাদেরকে এত আমি ভালোবাসি, এত স্নেহ করি, এত আমার কাছের দ্বারা। তো যাই হোক, ওরা আমার ছোট অনেক, এই জন্য আদরও করি, শাসনও করি, সোহাগ করি। আর আপনারা সবাই আমার গুরুজন। তো আপনাদের সাথে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি আরো বেশি আনন্দিত যে আপনারা হয়তো জানেন যে আমার একটা বই, আমি দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলাম যে আসলে বইটা পাবো কি না পাবো, বিদেশ থেকে বেরোচ্ছে। তো গতকালই তারা আমাকে বইটা উপহার দিয়েছে, বলতে তোমার বইটা প্রকাশিত হয়েছে এবং অনলাইনে যেসব জায়গায় দেওয়ার কথা সব জায়গায় দিয়েছে। আমি চেকও করেছি, আমার বইটা সেসব জায়গায় অনলাইনে আছে। আমার মনে হয় আজকে 15 তারিখ, তারা ভাবছে তার বার্থডেতে একটা গিফট করবে, সেই গিফটটাই তারা করলো আমার বইটা দিয়ে, ইন দা হাংরি সেন্স। তো আপনার সম্ভব হলে আপনার বইটা অনলাইনে কালেক্ট করে করতে পারেন, কারণ আমাদের দেশে নাই তো। তো আমি যাক ছোট্ট একটা কবিতা আজকে যদি অনুমতি দেন তাহলে আমি আবৃত্তি করতে পারি। আর কি বলবো? নিশ্চয়ই আপনি কথা বলবেন, পড়বেন অবশ্যই। আমরা আপনাকে শুনবো আজকে। না, আমার লেখাগুলো আমি সবসময় চেষ্টা করি সমাজে কিছু মেসেজ দেওয়ার জন্য। একটা লিখে গেলাম, লিখে যাওয়ার পরে পড়ে ফেলে দিল, ওইরকম লেখা আমি মূলত লেখার চেষ্টা করি না। আমি চেষ্টা করি যে হয়তো কিছু না কিছু খুঁজে পাবে, এখানে পেতে হবে। যদি সেখান থেকে একটা ওয়ার্ডও কারো কাজে লাগে তাহলে আমি ধন্য। আমি একটা তৈরি না একটা কবিতা আমি লিখছি, সেটা হচ্ছে মানবতা। আমার বিভিন্ন হিয়ার বইটা থেকে এবার বেরোলো বই মেলায়। মানুষ তুমি বদলাও কেন, কেন হারিয়ে ফেলো মনুষ্যত্ব, রং ঢঙে সাজাও আত্মা, অহংকারের বিষাক্ত ছোবলে কেন তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করো সারা জীবন। কোন অধিকারে তুমি
সাজা দাও পবিত্র মনকে, ভালোবাসার খোলস পরে মত্ত হও ছলনা নিয়ে। কেন তবে ঘৃণার কষাঘাতে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ রাখো কোমল হৃদয় বেদনাতুর করে। মায়ার মোহে জড়িয়ে কেনই বা তাকে কলঙ্কিত করো, কোন অধিকারে বলতে পারো? ধিক্কার তবে এমনতর মনুষ্যত্বে, ধিক্কার তবে এমনতর ভালোবাসার, এমনতর রূপের। কলঙ্কিত করে যা মানব জীবন, উচ্ছিষ্টতা ফেলে যা জাতিসত্তায়, ভাবিয়ে তোলে যা স্বয়ং বিধাতায়। এমনতর শ্রেষ্ঠত্বের বাহাদুরি না মানায় যা মানবতায়। জাগ্রত করো বিবেক, ধ্বংস করো সকল অহংকার, দুমড়ে মুচড়ে নিষ্পেষিত করো সকল মায়ার মোহ, সকল ছলনা। ভালোবাসায় আবিষ্ট করো হৃদয়, তবেই শ্রেষ্ঠ তুমি মানুষ রূপে, তবেই মহান তুমি এই বিশ্ব ধারায়। জীব যত আছে কুর্নিশ জানাবে তোমায়, তোমারই ভালোবাসায়, তোমারই মানবতায়। ধন্যবাদ দাদা। এটা আমার একটা লেখা এই বইতে, চমৎকার চমৎকার লাগে। বিভিন্ন ইহা কবিতায়, কবিতা বইটা সাজানোর চেষ্টা করেছি, ভালো হয়েছে মোটামুটি। আমার কাছে মানে সবচেয়ে বিষয় হচ্ছে কি, আমার কাছে যেটা ভালো লাগে সেভাবে আমি চলি। আমরা অনেকেই ভাবি যে আমার লেখাটা অমুক ভালো করলো না, তমুক ভালো করলো না, বিভিন্ন সমালোচনা করে। সমালোচনা থাকবেই, তবে নিজে যত সময় পর্যন্ত নিজের আত্মায় তৃপ্তি না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে লেখা কিন্তু বাজারে দেওয়া ঠিক না, আমি মনে করি। এটা একটু বেশি করে ফেলবেন কি দাদা? না, এটাই তো হওয়া উচিত, কারণ কবির লেখা অনেকগুলো থাকবে, কিন্তু একেবারে বাছাই করে যেটি সমাজের জন্য কাজে লাগবে, রাষ্ট্রের জন্য কাজে লাগবে, মানবিক মানুষ হয়ে ওঠার জন্য, একজন সুনাগরিক হওয়ার জন্য যা দরকার, সেগুলো যদি কবিতার মধ্যে থাকে, মানুষের প্রশান্তি এনে দেয়, সেগুলো থাকা উচিত। তো আপনার সামনে আমি একটি কবিতা পড়ছি, আমি ভালো করে যে রিভাইজ দিতে পেরেছি সেরকম না, ওই মানবিক শব্দটা আসার কারণেই আমার ভেসে উঠেছে যে ওইরকম একটা কবিতা আপনার আছে। আমি সেটি যদি সুযোগ পাই ভালো হয়। আপনার অডিওটি আমি একটু অফ করে রাখছি কিছুক্ষণের জন্য, কারণ ওইখান থেকে বাতাস আসছে। আমি একটু পড়ছি, এটি পড়া আর কি, এটা তো আর আবৃত্তি না, আবৃত্তি করতে হলে তো অনেকগুলো নির্মাণ করতে হয়। কবিতার নাম ভালো থেকো। ভালো থেকো, খুব ভালো থেকো, অন্তর জুড়ে বয়ে যাক প্রশান্তির সুবাতাস, জাগ্রত হোক মনের আকাশ, প্রতিটা ক্ষণ ভরে থাকুক মুগ্ধতায়, প্রতিটা ভোরের সূর্য ঘোচাক আধার, নির্মল শশীর কোমল উষ্ণতায়, উদ্বেলিত হয়ে উচ্ছ্বসিত হোক তোমার হৃদয়, নিদারুণ নিষ্ঠুর মন দুলুক আনন্দ তোলায়, বিহঙ্গ সবে মুখরিত করুক তোমারই আলয়, মেঘবরণ কেশপুঞ্জের সুগন্ধি সৌরভে, সুরভিত করুক তোমারই চতুর্দিক, ভ্রমরের গুঞ্জন মাতিয়ে তুলুক নিকুঞ্জ বন, মাধবী লতায় প্রস্ফুটিত হোক কবরী ভূষণ, নতজানু হয়ে চরণ তলে নুয়ে পড়ুক বনের বাহারি ফুল যত বিছিয়ে আসল, দেখিব আমি অন্তর চক্ষু দিয়ে কার্পণ্য ঝেড়ে মনের উদারতায়, হাসিব অট্ট হাসি উচ্চ ধ্বনি তুলে, ভালোবাসি পাখি ভালোবাসি তোরে, ছিলি তুই অন্তর জুড়ে মনের বাউলি রূপে, এক্ষণে তরি সুখের তরে বাঁধন খুলে দিলাম ছেড়ে, সকল মায়া মুক্ত করে, ভালো থাকিস তুই, ভালো থাকিস বিহঙ্গী রূপে, জাগ্রত রাখিস মধুর প্রেম তোরই মাধুরী কিরণে, অন্তরের মাধুর্যটা দিয়ে রাখিব স্মরণ জনমে জনমে, না হবে শেষ ইহকালে, না হবে ক্ষয় মরণে। যতটুকু পেরেছি
পড়েছি, এটা তো আর আবৃত্তির জন্য নির্মাণ করা হয় না, অপূর্ব আবৃত্তি, মানে এত ভালো লাগছে জিনিসটা বলেন না, মানে চমৎকার চমৎকার দাদা। আসলে আমি ধন্য যে আমার কবিতাটা একটা সুন্দর আবৃত্তিকারের কাছে যে পৌঁছেছে, এবং আজকে যারা অনুষ্ঠান আছেন সবাই খুব বলিষ্ঠ আবৃত্তি শিল্পী, মানে এতে কোনো সন্দেহ নেই। আমার কবিতাগুলো ভাগ্য ভালো যে আজকে আপনাদের কাছে গিয়ে পৌঁছেছে। সবচেয়ে ভালো হলো কবিতাগুলো ভালোবাসায় আজকে প্রস্ফুটিত হচ্ছে। আবৃত্তি ভালো হচ্ছে কিনা সেটা বড় কথা নয়, কবিতাগুলো অপূর্ব অপূর্ব, আমি মুগ্ধ। আপনারা যদি আমাকে একটু অনুমতি দেন দাদা, 5টা মিনিট আমি একটু আপনাদের কাছে যেতে যাচ্ছি, কারণ ওই কেক নিয়ে বসে আছে আমার বাসায়, মেহমানরা তো আসছে। আমি ওদের সঙ্গে আমি 5টা মিনিট একটু সময় একটা নিশ্চয়ই আমরা আমাদের মতো করে কিছুক্ষণ কাটাই, সমস্যা নেই। হ্যাঁ, আমি আবার আসবো আপনাদের সাথে, ফিজিক্যালি আসবো। এই অনুষ্ঠান তো অনলাইনে গেল, অফলাইনে আমরা হবে, এটা একটা অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। তো আমাকে একটু অনুমতি দিতে হচ্ছে প্লিজ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি স্টুডিও লিংক করে দেন, আবার ইন করবেন আর কি। ওকে, আমরা কি মোল্লা সাহেবকে পাচ্ছি এখন? মোল্লা সাহেব, না মোল্লা সাহেবকে পাচ্ছি আমরা। মোল্লা সাহেবকে যদি পাই তাহলে মোল্লা সাহেবের কাছ থেকে শুনে নেই, তারপর আমরা শাহিদে পারভিন রেখার কাছে যাই। দেখেন তো, হ্যাঁ দেখি। জাহিদ ভাই কথা বলুন, আনমিউট করে নিন। হ্যাঁ জাহিদ ভাই কাছ থেকে দেখেন, আনমিউট করে নিন, মাইক্রোফোনটাকে আনমিউট করে নিন, একটা ক্লিক করলে আনমিউট হয়ে যাবে। বলুন, কথা বলুন। একটা ক্লিক করেন, দুটো ক্লিক করলে আবার মিউট হয়ে যাবে। ব্যাস ব্যাস। জি, আমাকে কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, খুব ভালো শোনা যাচ্ছে আপনাকে। যাক, ধন্যবাদ। তাহলে আমরা আপনার কাছে যাচ্ছি, কন্টিনিউ করুন, আপনার পরিবেশন আমরা উপভোগ করছি। সমস্যা ধন্যবাদ ভাই আপনাকে। রবীন্দ্র সাহিত্য পরিষদ কর্তৃক আসলে আয়োজিত এই অনুষ্ঠান খুবই ভালো লাগছে, আর নিজেকে ধন্য মনে হচ্ছে আপনাদের সাথে যুক্ত হতে পেরে। তো যেটা বলেছিলাম যে প্রথমে পুষ্পেন দাদাকে জন্মদিনের শুভেচ্ছা। আর রবীন্দ্র সাহিত্য পরিষদের আসলে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি, যে একটা কাজ করার হয়তো সুযোগ সৃষ্টি হয়েছে। সেজন্য রবীন্দ্র সাহিত্য পরিষদকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যেটা বলেছিলাম যে পাগলা বাউলি, এটা হলো পুষ্পেন দাদার বিদীর্ণ হিয়া কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি একটু পড়ে শোনানোর জন্য আর কি। আমি বইটি দেখেছি, বেশ ভালো লেগেছে। বেশ কিছু কবিতা এখানে আছে ভালো লাগার, তার মধ্য থেকে আমি এই কবিতাটা আপনাদের শোনাচ্ছি। কাজল দিবে কাজল কিনে, আমার সেই প্রিয় কাজলটা চোখে পড়ব, আদর করে ভালোবেসে তুমি থাকবে আমার পানে চেয়ে, আপ্লুত হয়ে ডাগর চোখে আমি হাসবো হিহি করে, তোমার বোকাশোকা ভাবটা দেখবো আমি নয়ন ভরে, কতটা পাগলামি আছে আমার জন্য তোমার অন্তর জুড়ে, উপলব্ধি করব তোমার ভালোবাসার অনুভূতি, যার আকর্ষণে টেনে নিচ্ছে আমার বাউল মনটা, ছিন্ন ভিন্ন করে দিচ্ছে সকল মায়ার বাঁধন, কেবল শুধু তোমারই ছবি ভেসে থাকে আমার চোখ জুড়ে। এটাই কি প্রেম?
নাকি ভালোবাসা যা আগলে রেখেছে আমায় তোমারই করে, শুধুই তোমারই করে। পাগল বাউলি আমার, এমনি করে কেউ কি বলে? এ জনম নয়, অনন্তকাল ধরে তুমি আর আমি এসেছি ধরায়, যুগলবন্দী হয়ে, কখনো মানব রূপে, কখনো নীল আকাশের পাখি, আবার কখনো বনের হরিণ হয়ে ছুটে চলেছে দ্রন্ত বেগে, সকল বাধা বিঘ্ন চূর্ণ করে নীরবে বিলিয়ে দিতে আমাদেরই প্রেম রেখে যেতে সকলের অন্তরে। তুমি প্রিয়া, আমি সখা, সংসারে আমাদের প্রেম না হবে নিঃশেষ, কোনোদিন কোনো কালে, যতদিন আবার আসিব মোরা, কালের সাক্ষী হয়ে লিখে যাব নাম সকলের অন্তরে, আমাদেরই প্রেম আর ভালোবাসা দিয়ে। ধন্যবাদ। তো এটা ছিল আমাদের চমৎকার পাগল বাউলি। বেশ ভালো লেগেছে কবিতাটি আমার। আরো বেশ কিছু কবিতা আছে। এটা ছিল আপনার বিদীর্ণ হিয়া থেকে। জীবনের স্বাদ আর একটা বই আছে দাদার, এটাও বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আমি সৌভাগ্যবান আপনাদের সাথে যুক্ত হতে পেরে। তো ধন্যবাদ সকলকে। আপনি থাকুন। ওই আমরা দাদার সামনে আপনারা একটা কবিতা শুনতে চাই আর কি, যদি আপনার সময় থাকে আপনি থাকতে পারেন। দাদা আবার 2 মিনিটের মধ্যে চলে আসবেন। আমরা এর ফাঁকে একটু রেখাপার কাছে যাচ্ছি, শাহিদাপার তার কবিতা শুনতে। ধন্যবাদ ভাইয়া আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমার কাছে 2টা বই দাদা পাঠিয়েছেন, দাদার কাছে কৃতজ্ঞতা বোধ করছি। একটা হচ্ছে জীবনের স্বাদ আর একটা বিদীর্ণ হিয়া। আমি জীবনের স্বাদ কাব্যগ্রন্থ থেকে আরেকটি কবিতা নিবেদন করছি। কবিতার নাম বন্ধু। বন্ধু হলো চলার সাথী, বন্ধু দেখায় পথ, বন্ধু কবু হয় না খারাপ, বন্ধুই বানায় সৎ। বন্ধু বোঝে মনের কথা, বন্ধু ঘোচায় দুঃখ, বন্ধু মানে আঘাত দিলেও বন্ধু ফিরায় না মুখ। বন্ধু হয় মনের টানে, বন্ধু চায় না টাকা, বন্ধু বাসলে ভালো, বন্ধু দেয় না চেকা। বন্ধু যদি বিশ্বাস ভাঙে, বন্ধু করো না ত্যাগ, বন্ধুকে শুধরে নিলেই বন্ধু হবে সজাগ। বন্ধুর সাথে হয় না প্রেম, বন্ধু চায় ভালোবাসা, বন্ধু মানে বসত করেই বন্ধু বিটায় মনের আশা। বন্ধু হয় না জনে জনে, বন্ধু হয় শুভক্ষণে, বন্ধু চাইলে টাকা দেখে, বন্ধু দেখবে বাঁকা চোখে। বন্ধু বোঝো মনে মনে, বন্ধুর সামনে নয়, বন্ধুত্বই সুখের হবে, বন্ধুর হবে জয়। বন্ধুত্বই সুখের হবে, বন্ধু হবে জয়। তো দাদার বন্ধু কবিতাটি নিবেদন করলাম। তারপর আমি দাদার আর বিদীর্ণ হিয়া থেকে আরেকটি কবিতা নিবেদন করছি। কবিতার শিরোনাম তুমি আমার প্রিয়া। ভালোবাসলে রাখবো বেঁধে মনের মাঝে তোমায়, ঝড় বৃষ্টি শীতল হাওয়া নাই বা যেন পায়। পায়ে পরাবো প্রেমের শিকল, কণ্ঠে ফুলের মালা, ঘুম ভাঙাবো আদর করে ঘুচিয়ে মনের জ্বালা। হাতের কাকন পরিয়ে দেব সোনা দিয়ে বাঁধা, পায়ের নুপুর সুর তুলিয়ে কাটবে মনের দ্বিধা। মুক্ত কেশে ঘুরবে যখন দেখবো নয়ন মেলে, বলবে সবাই ধন্য তোমায় খুশিতে মুখ খুলে। রূপে গুণে জগৎ সেরা বলবে যখন তোমায়, আনন্দ অশ্রু ভিজিয়ে দিয়ে আমার কোমল হৃদয়। প্রিয়ার যশে মন জোড়ানো হয় না ভাগ্য সবার, জনম জমন এমনি করে থাকবি শুধুই আমার। তুমি আমার মনের রানী, তুমি আমার হিয়া, তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রিয়া। তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রিয়া। এই হলো তুমি আমার প্রিয়া। আমি কি আরেকটি পড়বো?
দাদার বিদিন্য হিয়া থেকে আরেকটি কবিতা। যখন আমি থাকবো না, যখন আমি থাকবো না এই মায়ার পৃথিবীতে, কেউ হবে না পথের সাথী আমার সাথে যেতে। জনম ভরম করে গেলাম শুধুই পাওয়ার আশা, মিথ্যা হবে মধুর প্রেম, মিথ্যাও ভালোবাসা। যাকে আমি বললাম ভালো, হৃদয় উজাড় করে, চোখের পলক বন্ধ হলে সেও যে যাবে দূরে। কাকে আমি আপন ভাবি, কেউ যে আপন নয়, তারই জন্য কেঁদে মরি, জীবন করি ক্ষয়। ঘায়ের ঘাম ঝরিয়ে পায়ে পড়লাম মায়ার ঘর, সেই ঘরেতে জীবন কেটেও শেষেই হলাম পর। আপন জনের সুখের আশায় করলাম কত কিছু, জ্ঞান বুদ্ধি বিকিয়ে দিয়ে ছুটলাম টাকার পিছু। সৎ অসৎ না হয় না ভেবে তাই করলাম গাড়ি বাড়ি, জীবন শেষে দেখতে পেলাম হাতে শূন্য হাড়ি। মেয়ে ছেলে নাতিপুতি সব করছে দখল, এই সমাজে আমি নাকি বদ্ধ এখন পাগল। জাত কুল সব হারিয়ে বড্ড এখন একা, পাপের বোঝা মাথায় নিয়ে জীবন দেখি ফাঁকা। কদিন বাদে নিব বিদায় সোনার সংসার থেকে, যারাই ছিল আপন আমার কাঁদবে কদিন শোকে। চোখ কাটবে স্মৃতি মুছবে, না থাকবে কিছু, কর্মই শুধু বন্ধু হয়ে ছুটবে আমার পিছু। অসাধারণ, অসাধারণ। খুব ভালো লাগলো লেখাটা, লেখাগুলো সুন্দর। তো আমরা বিধানদার কাছে যাই একটু। দাদা কিছু বলুন, আপনি কিছু করুন। আমরা বিধানদার পরিচয়টা দিই নাই, তখন আমরা বিধানদার একটু পরিচয়টা দিই। একটা আবহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই আমরা এত আন্তরিকভাবে অনুষ্ঠানে নিমগ্ন হয়ে গেছি যে আমরা কিন্তু প্রথম ঘন্টা অতিক্রম করেছি। হ্যাঁ, 1 ঘন্টা অতিক্রম করে আমরা 7 মিনিট পার করেছি। খুব চমৎকার একটি আন্তরিক অনুষ্ঠান হচ্ছে। আমরা আশা করব রবীন্দ্র সাহিত্য পরিষদ এরপরে সব কবির জন্মদিনকে এইভাবে পালন করবে, সেই প্রত্যাশা থাকলো সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদকের কাছে। তারাই বেশি উদ্যোগী হয়ে এই কাজগুলি করছে। আমরা 2 খলিফার যেহেতু সন্ধান পেয়েই গেছি, সুতরাং 2 খলিফাকে এটা আমরা জানিয়ে রাখতেই পারি, তাই না? শাহিদ আপা কি বলেন? দাদা আপনার জন্মদিন কবে যেন? আমি সহমত প্রকাশ করছি। দাদা আপনার জন্মদিন কবে? ফেব্রুয়ারি মাসে। দাদার জন্মদিন ফেব্রুয়ারি। হ্যাঁ, ফেব্রুয়ারি। দেরি আছে। আমার ফেব্রুয়ারির 7 তারিখে। যাই হোক, দেরি আছে, আমরা তৈরি হতে পারবো আর কি। হ্যাঁ, না বেশি না ভাই, 70 হবে আর কি, বেশি হবে না, 70 হবে। দাদা তো 55 হবে, দাদারটা 55 হলে আমারটা 70 হবে আর কি। তো যাই হোক, 4 বছর আগে শুনেছি, ওটা কি শেষ হবে না? যাই হোক, সব থেকে বড় কথা যে আমরা সবাই মিলে আনন্দ করব একসাথে। এইভাবে আমরা জীবনটাকে উপভোগ করতে চাই। কবিতার জন্য, কবিতার জয় হোক। আমরা কবিতা নিয়ে, কাব্য নিয়ে সমাজটাকে কিভাবে উন্নত করা যায়। যেমন আমরা মঈন সাধারণ সম্পাদক হলেও ও কিন্তু অল্প বয়স, কিন্তু অনেক কিছু কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ও কিছু সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত, যেখান থেকে সাহায্য দেওয়া হয়, যেখান থেকে রক্তদান করা হয়, এইসব সংস্থার সঙ্গেও সে জড়িত। মানুষের দুর্ভোগ বা দুর্দশা দেখলেই সে দৌড়ে যায়। এটা হচ্ছে মঈনের একটা বিশেষ গুণ, আমরা জানি। এবং মঈন যে কোনো অনুষ্ঠানই খুব দরদ দিয়ে উপস্থাপন করার চেষ্টা করে। আমাদের আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে সেটাও একান্তভাবেই ওর আন্তরিক প্রত্যাশার ফসল আমি বলবো। আর আপনি তো এটা জানেন সঞ্চালক হিসেবে যে আপনার সঙ্গে সে একাধিকবার যোগাযোগ করেছে অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য, সেটাই। এবং এর পেছনে সাংগঠনিক পেছনে যে ইকোনমিক্যাল যে বিষয়টা আছে সেটাও উনি বিষয়টা মিটমাট করেছেন দেখলাম। হ্যাঁ, এরকম আসলে সাহিত্য সংগঠক না হলে সাহিত্য এগোবে না। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমরা গত দিনের অনুষ্ঠানটা সঠিক সঞ্চালকের অভাবে আমরা সঠিকভাবে করতে পারিনি, কিন্তু তার থেকে আজকের এটি আরো উন্নত হয়েছে বলে আমার ধারণা।
যদিও আমরা সেদিন যাদেরকে পেয়েছিলাম আজকে পাইনি, আঞ্জু আনোয়ারা এবং টুটুলকে আমরা পাইনি, এবং আরো দু একজনকে আমরা পাইনি। তারা উপস্থিত থাকলে আরো জমকালো হতো এই অনুষ্ঠান। সম্ভবত খুলনায় কিংবা বাইরে থাকার জন্য এই তার মধ্যে উপস্থিত হতে পারেনি। মঈন হয়তো বিস্তারিত বলবে। আমি কথা না বাড়িয়ে আমি একটি কবিতায় চলে যাই। এটা হচ্ছে জীবনের স্বাদ কাব্যগ্রন্থ থেকে। এটা গত 24-এ বইমেলায় বেরিয়েছে বাংলাদেশ থেকে, ঢাকা থেকে। এটা জীবনের স্বাদের 15 পৃষ্ঠায় কবিতাটি আছে। তার শিরোনাম হচ্ছে দিনের ভালো মন্দ। আচ্ছা, আপনার কবিতা দাদা, আপনার কবিতার আগে আমি একটু কথা বলি। হ্যাঁ, বলুন বলুন। যে আপনার পরিচিতিটা একটু তুলে ধরি আগে দর্শকের সামনে, তারপর আপনি কবিতা বলুন, কারণ আপনি কিছুক্ষণ আগে কথা বলেছেন। একটু থামুন। বিধান চন্দ্র রায়, যাকে আপনারা দেখছেন, 4 বছর আগে 70 ছিল, এখনো 70 হবে আগামী ফেব্রুয়ারিতে। একজন কবি, আবৃত্তি শিল্পী এবং গল্প লেখক। তার জন্ম কুষ্টিয়া শহরের কোটপাড়ায় লক্ষ্মী কুটিরে 1957 সালের 7 ফেব্রুয়ারি। তার পড়াশোনার হাতে খড়ি কুষ্টিয়া মিশন স্কুলে। এসএসসি সম্পন্ন করেন কুষ্টিয়া জেলা স্কুল থেকে। এইচএসসি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে। স্নাতক ও স্নাতকোত্তর করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। তার কবিতা প্রথম কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয় 1975 সালে, যখন আমরা হাফ প্যান্ট পরে খেলছিলাম। সেই সব বালক পাবে সোনার মোহর নামে তার সর্বশেষ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে 2025 সালের বইমেলায়। কুষ্টিয়া থেকে রশ্মি, রাজশাহী থেকে নন্দিত উপবন পত্রিকা এবং ঢাকা থেকে আবৃত্তিযোগ্য সমকালীন কবিতা গ্রন্থ সম্পাদনা করেছেন তিনি। বিভিন্ন সংগঠন থেকে আবৃত্তি শিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী। সম্প্রতি তিনি জ্ঞানসঙ্গী শিল্প সাহিত্য পুরস্কার 2025-এ আবৃত্তি শিল্পী হিসেবে জাতীয়ভাবে পুরস্কার পেয়েছেন। এটি হয়তো এখানে লেখা নেই, আমি মুখস্থ আছে বলে বলে দিতে পেরেছি। তো আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং একই সাথে আপনার সুন্দর স্বাস্থ্য, এখনকার মতো এই 26 বছরের মতো এই স্বাস্থ্যটি বলবৎ যেন থাকে। সৃষ্টিকর্তা আপনাকে সেই সহযোগিতা করেন এবং আমরা আপনাকে আপনার হাসি মুখ, আপনার কণ্ঠ যেন দীর্ঘদিন উপভোগ করতে পারি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাকে রবীন্দ্র সাহিত্য এই পরিষদ থেকেও একটি পুরস্কার দেওয়া হয়েছে এই বছরেই। সেটা হচ্ছে মঈন, এবছরে না গত বছর? গত বছর দাদা। ও 24 সালে আবৃত্তি শিল্পী হিসেবে 24 সালেও রবীন্দ্র সাহিত্য পরিষদ থেকে আমাকে পুরস্কৃত করা হয়েছে। যদিও তখন আমি রবীন্দ্র সাহিত্য পরিষদের সঙ্গে জড়িত ছিলাম না, পরবর্তীতে আমি রবীন্দ্র সাহিত্য পরিষদের সঙ্গে জড়িত হয়েছি। আমি তাদেরকে আবারও আমার সকৃতজ্ঞ অভিবাদন জানাই তাদের এই আয়োজন এবং আমাকে পুরস্কৃত করার জন্য। আচ্ছা, আমি এবারে একটু চলে যাই আমাদের পুষ্পেন রায়ের কবিতায়। কবিতার শিরোনাম হচ্ছে দিনের ভালো মন্দ। কোন দিনটা যাবে ভালো, কোন দিনটা মন্দ, এই নিয়ে সবার মাতামাতি, কেউ বা করে দ্বন্দ্ব। সূর্যোদয় দিনের শুরু, সূর্যাস্তে শেষ, দিন যে সব একই রকম, কাটেও অতি বেশ। কারো হয়তো মন্দ কাটে, আবার কারো ভালো। ভালো মন্দ হতেই পারে, মুখটা কেন কালো? মনই জানে দিনের খবর, কর্মই মনের আলো। ভালো মন্দ আসবে কখন, কর্মই জানে ভালো। ঝাড়ফুঁক, তাবিজ কবচ, মিথ্যা সকল কিছু, সারা জীবন বিফল হবে ছুটলে তাদের পিছু। কারি কারি যাবে টাকা, ফুরিয়েও আসবে সময়, না মিলবে হিসেব নিকেশ, জীবন হবে লয়। ভালো মন্দের হিসেব ভুলে
থাকলে কর্মে অটুট, সৎ কর্মে গড়লে জীবন, সুখী হবে মুকুট, শিরস্থান, মাথার শিরস্থান হবে ভালো কাজ করলে। আমি বলেছি যে কবি পুষ্পেন রায়ের প্রত্যেকটা কবিতার ভেতরে একটা জীবন দর্শন আছে। এই কবিতাটি তো আমরা সেটাই দেখলাম। আরেকটি কবিতা হচ্ছে মনের আচার। ভালো মানুষ বোকা হয়, এটা যেমন সত্য, মনটা যদি ঠিক না থাকে কাঁদতে হয় নিত্য। মনই মিলায় মনের মানুষ, থাকলে মন সৎ, মনের মূল্য করবে যত, মিলবে সঠিক পথ। বহিরঙ্গের রূপের বিচার করবে যখন মন, বুঝতে হবে আসছে বিপদ, করতে নিজের পতন। মানুষ হয়ে মানুষ ঘৃণা কিংবা জাতের বিচার, অমানুষ যে তাকেই বলে, থাকলেও শিষ্টাচার। কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ, জ্ঞানের গুণে গুণী, বিদ্যার বলে হয় না মানুষ, পূর্ণ মাত্রায় মানি। ধন্যবাদ। এই দুটো কবিতা পড়লাম জীবনের স্বাদ কাব্যগ্রন্থ থেকে। হ্যাঁ, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। পুষ্পেন ইতিমধ্যে এসছে আমাদের মাঝে। আরো একজন উপস্থিত হয়েছেন, মোহাম্মদ টিটুল হোসেন। অনেক কষ্টের পরে তিনি সম্ভবত যুক্ত হতে পেরেছেন, রবীন্দ্র সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি। আমরা তার কাছ থেকে কিছুই শুনিনি, সুতরাং এই পর্যায়ে আমরা টিটুল হোসেন ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো রবীন্দ্র সাহিত্য পরিষদ বিষয়ক এবং আমাদের শ্রদ্ধেয় রবীন্দ্র সাহিত্য পরিষদের আমি একটু পরে বলতেছি পুষ্পেন্দার কাছ থেকে, তাই নাকি? তাহলে আমরা পুষ্পেন্দার কাছেই সরাসরি চলে যাচ্ছি, তার অনুভূতি শুনবার। হ্যাঁ, ঠিক আছে, পুষ্পেন্দার কাছেই যান সরাসরি। এবং আমার একটা অনুরোধ থাকবে যে সম্প্রতি ইংল্যান্ড থেকে তার যে ইংরেজি গ্রন্থটি বেরিয়েছে, উনি যদি একটি ইংরেজি কবিতা আমাদেরকে পাঠ করে শোনান তাহলে আমরা খুব প্রীত হব। দাদা নমস্কার। আপনি যেটা বলছেন, আসলে আমি পাণ্ডুলিপিটা ওইভাবে এখনো এইটা বইটা পাইনি, তো ওইভাবে আমি করতে পারবো না। তারপর আমি দেখছি কোথাও আছে কিনা, আমি এটা করার চেষ্টা করতেছি। আমি একটু পরে ওটা দেখছি কি করা যায়। ঠিক আছে দাদা, আপনি একটু, হ্যাঁ, আপনার ওই যে চেহারাটা কেটে যাচ্ছে তো মাথাটা, আরেকটু হয় পেছনে যাবেন, আর না হয় ওটাকে উপরে উঠে রাখবেন মোবাইলটাকে। হ্যাঁ, দাদা যেটা বলেছেন আসলে খুব ভালো, কিন্তু আমি একটু পরে আসছি যে কোন কবিতাটা আবৃত্তি করা যায় আমি দেখছি জিনিসটা। কোনো অসুবিধা নাই, আপনি আপনার মতো করে বলুন, তারপর সুযোগ থাকলে আমরা ওই কবিতাটা শুনবো। আমরা আপনার সার্টিফিকেট দেখেছি, আমরা সেই প্রকাশনার পক্ষ থেকে আপনার সার্টিফিকেটটা দেখেছি, আমরা ওই কবিতাটা শোনার ইচ্ছা রাখি। ওকে, আপনি আপনার মতো করে বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পরে বলতেছি, ওটা অন্য প্রসঙ্গে আসি। ঠিক আছে, এখন দাদা, আপনাকে দেখা যাচ্ছে না, মানে আমরা ঠিক মতো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক পিছিয়ে বসলে আমরা দেখতে পারবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। দাদার ক্যামেরাটা মনে হয় একটু উঁচা করলে আরো ভালো হয়। এখন কি আমি ওই কবিতা ইংরেজি আমার পাণ্ডুলিপি বলবো, না বাংলা একটা কবি বলি, তারপরে আমি ইংরেজিটা বলি লাস্টের দিকে? ঠিক, কারণ বলেন আপনার মতো করে। ওকে ওকে, আপনার মতো করে বলেন দাদা, আপনার মতো করে বলেন। আচ্ছা আচ্ছা দাদা, দেখা যায় না, আপনাকে দেখা যায় না। ক্যামেরাটা একটু উপরে নেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
দাদা একটু পিছায় বসলেই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, একটু পিছায় বসলেই হ্যাঁ দেখা ঠিক আছে, যাচ্ছে। ধন্যবাদ। এবার ঠিক আছে। ওকে ওকে। পাগল বাউলি, একটা প্রেমের কবিতা বলি। পাগল বাউলি, কাজল দিবে একটা কাজল কিনে, আমার সেই প্রিয় কাজলটা চোখে পড়ব, আদর করে ভালোবেসে তুমি থাকবে আমার পানে চেয়ে, আপ্লুত হয়ে ডাগর চোখে আমি হাসবো হি হি করে, তোমার বোকাশোকা ভাবটা দেখবো আমি নয়ন ভরে। কতটা পাগলামি আছে আমার জন্য তোমার অন্তর জুড়ে, উপলব্ধি করব তোমার ভালোবাসার অনুভূতি, যার আকর্ষণে টেনে নিচ্ছে আমায় আমার বাউল মনটা, ছিন্ন ভিন্ন করে দিচ্ছে সকল মায়ার বাঁধন, কেবল শুধু তোমারই ছবি ভেসে আসে আমার চোখ জুড়ে। এটাই কি প্রেম নাকি ভালোবাসা, যা আগলে রেখেছে আমায় তোমারই করে, শুধুই তোমারই করে। পাগল বাউলি আমার, এমনি করে কেউ কি বলে এ জনম নয় অনন্তকাল ধরে তুমি আর আমি এসেছি ধরায় যুগল বন্দী হয়ে, কখনো মানব রূপে, কখনো নীল আকাশের পাখি, আবার কখনো বনের হরিণী হয়ে ছুটে চলেছি দুরন্ত বেগে, সকল বাধা বিঘ্ন চূর্ণ করে নীরবে বিলিয়ে দিতে আমাদেরই প্রেম, রেখে যেতে সকলের অন্তরে। তুমি প্রিয়া আমি সখা, চলি মোরা একাত্মায় ভিন্ন দেহে এই জগৎ সংসারে, আমাদের প্রেম না হবে নিঃশেষ কোনো দিন কোনো কালে, যতদিনই রবে চন্দ্র সূর্য গ্রহ তারা, বারবার আসিব মোরা কালের সাক্ষী হয়ে, লিখে যাব নাম সকলের অন্তরে আমাদেরই প্রেম আর ভালোবাসা দিয়ে। এটা অর্থ হচ্ছে কি, আমি একটু বলি দাদা, একটু আমাদের সমাজে প্রেম শব্দটা এবং ভালোবাসা শব্দটা আমি মনে করি একবার পচে গেছে বলতে গেলে, কারণ এর ভিতর যে একটা দারুণ অর্থবোধক কিছু আছে সেটা আমরা আসলে ভুলে গেছি। তার জন্য আজকে আমাদের সমাজে এত মনের অমিল, বিচ্ছেদ বিভিন্ন কারণে। তা আমার লেখার মধ্যে আমি চেষ্টা করেছি আসলে প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস, বিবেক কি জিনিস, এসব তুলে ধরার চেষ্টা করেছি। তো আমি আর আলোচনায় যাব না, আপনাদের আলোচনা শুনছি ভালোই লাগছে, যদি আপনারা আলোচনা করেন তাহলে আমি একটু কৃতার্থ হবে। এটা খুব ভালো শুনলাম এতক্ষণ আমাদের আজকের যাকে নিয়ে এই আয়োজন, কবি এবং কথাসাহিত্যিক পুষ্পেন রায়, তার কাছ থেকে অনেক কিছুই জানতে পারলাম, ভালো লাগলো। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি টিটুল হোসেন, সভাপতি রবীন্দ্র সাহিত্য পরিষদ, যদি তিনি কিছু বলেন একটু ভালো হবে। একমাত্র তিনিই এখনো আমাদের সামনে তার কণ্ঠটা নিয়ে হাজির হননি, আমরা তাকে দেখতে পাচ্ছি দৈহিক। আমি দাদার ভালোবাসার গল্প শুনে আমার ভালোবাসার একটা কবিতা বলি। ভালোবাসার বিশ্বযুদ্ধ কবিতার নাম। আমি আসি ফিরে প্রিয় হাসনা হেনা ফুলের সুবাস এলে, তোমার কথা ভেবে ভেবে আকাশে উড়ি আমি ডানা মেলে, ছুটে যাই উদাসীন হই রামিন যদি হয়, সকাল বিকাল সাজ সন্ধ্যারত্রি মন যদি হয় জয়, উড়াও মেয়ে এলোমেলো কেশ দক্ষিণা বাতাসে, তোমার শাড়ির আঁচল উঠছে আমার আশেপাশে, তবে তোমার ওই শাড়ির আঁচল ওড়ানো স্বভাবটা আর গেল না, তুমি রয়ে গেলে আগের মতোই বেশ। যখনই দেখি নদীর তরঙ্গে ঢের খেলা আর বাতাসের শনশন শব্দের ধ্বনি, ঠিক তোমার গানের গুনগুন আওয়াজ কপালে চড়াবে আমার শুনি। আচ্ছা আমার কপাল নাকি গোপাল, ধূর চায় যেদিকে মন চায়
দূর থেকে দূর অজানায় চলে যায়, নির্জনে নাকি হিমালয়ে, যেখানে গিয়ে অন্তত সন্ধ্যা প্রদীপ দিতে পারবো। আমি সন্ধ্যা প্রদীপের এক পাশে বসে বসে ভাববো, কাঙ্ক্ষে নাকি সাদা বগের পিছে পিছে এক পা দু পা করে শব্দবিহীন ছন্দময় তালে তাল মিলিয়ে চলবো। তবে দক্ষিণা বাতাস আর হাসনাহেনা ফুলের সুবাস দুটো কিন্তু এক না হলে চলবে না। এই যেমন আমি, তুমি, আমি বিহীন তুমি চলবে ঠিক, তবে এক কথায় ফুল যেমন বাতাস না এলে ছড়াবে না সুবাস। সুগন্ধি পুষ্প পেতে অবিরাম, জোয়ারের কাটাতে মুগ্ধ, না হয় প্রিয় করি ভয়াবহ এক দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ধন্যবাদ। বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ। চমৎকার। উনি এই জন্য দাদার ভালোবাসা। আমি তো প্রস্তুত ছিলাম না, ওই যে আমার আবার একটা পার্টি ছিল, আবার পার্টিতে গেছিলাম, আমি লাইভ চলতেই সামনে। আচ্ছা, তো আমরা আসলে একটু জাহান ভাইকে জাহান ভাই একটু জিজ্ঞেস করবো, আমরা তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের কি কোনো দর্শক শ্রোতা কোনো মন্তব্য করেছে সেটা একটু করবেন? না, ওইভাবে দেখা যাচ্ছে না, দেখলে আমি পড়তাম। কোনো কারণে হয়তো পরে শো হবে আর কি, হয়তো লাইভ শেষ হওয়ার পরে শো হবে আর কি এখানে। আচ্ছা, তাহলে পুষ্পেন্দাকে, হ্যাঁ, আমি পুষ্পেন্দাকে বলবো যে তাকে দিয়েই আমরা শেষ করতে চাই আজকের অনুষ্ঠান, তার শেষ পরিবেশনা হোক বা কথা হোক। আমরা প্রায় 11:15 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো আজকের মতো করে আমরা মোটামুটি সবার যেহেতু পরিবেশনা শুনতে পেরেছি, আমাদের সাথে এতক্ষণ ছিলেন মোহাম্মদ টিটুল হোসেন, মোস্তফা চৌধুরী, মাইনুদ্দিন, শাহিদা পারভিন রেখা আপা, বিধানচন্দ্র রায় এবং ফরিদপুর থেকে জাহিদ ভাই ছিলেন, এখন উনি নাই। তো সব মিলিয়ে আমরা সবাই মিলে শেষ শুভেচ্ছা জানাচ্ছি আবারও তার জন্মদিনের, এবং পুষ্পেন্দার কাছ থেকে কথা বা কবিতা কোন একটা শুনে আমরা আজকে শেষ করব আজকে আমাদের এই অনুষ্ঠানটি। দাদা। সবাইকে ধন্যবাদ, এত সময় ধরে একটা অনুষ্ঠানে থাকা, খাওয়া দাওয়া, ডিনার তো প্রায় শেষের পথে। তো আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে, আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা। আপনারা সবাই ভালো থাকবেন। আমি ছোট্ট একটা কবিতা বলে এখানে শেষ করতে যাচ্ছি। একে মন নেশা, খুঁজি শুধু তাকে নির্বাক চোখে, বেদনা তোর হৃদয় নিয়ে। যদি পাই দেখা, না ছাড়িব একা, রাখিব বেদে ভালোবাসা দিয়ে। চোখ তার জ্যোৎস্না, গুছাই বেদনা, দেখা হলে চোখাচোখি। মুখ ভরা হাসি যেন পূর্ণ শশী, মন চাই শুধুই দেখি। নাই কিছু চাওয়া কিছু পাওয়া, তবু কেন কাঁদে মন। না দেখলে প্রাণ করে আনছান, না বুঝি তবু কারণ। এ কেমন নেশা, কেন ভালোবাসা, না পারি মুদিতে আঁখি। ঘুম নাই চোখে, কাঁদি বসে দুঃখে, আসে যদি ফিরে সখী। না ছাড়িব আর কবু আর বার, রাখিব বেদে মনের গহিনে। পরাব প্রেমের মালা, ঘুচাতে মনের জ্বালা, মিলিব একাত্মাই দুজনে। ছোট একটা কথা বলি, এই যে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে প্রথম দু লাইনে অন্তমিল, আবার তৃতীয় লাইনের সঙ্গে ষষ্ঠ লাইনে অন্তমিল। এই ধরনের কবিতা আমি লিখি, এর ভিতরে একটা আর্ট আছে এবং এটা আমি শিখি। মনের কথা নামে একটা গ্রুপ আছে, কলকাতার খুব ভালো গ্রুপ। তো উনি একদিন ওনার যে মালিক, পরিচালক, প্রতিষ্ঠাতা, আমাকে একদিন রিকোয়েস্ট করলেন, দাদা এরকম ধরনের কি কোনো কবিতা লেখা আছে? তো আমি বললাম, দিদি আমার তো লেখা নাই। দাদা আপনি চেষ্টা করেন, হবে। তো চেষ্টা করতে করতে রাত প্রায় 12:30 1টার সময় একটা শেষ করলাম। শেষ করার পরে খুবই ভালো লাগলো, এবং এই ধরনের কবিতাটা আমি তার কাছ থেকে শেখা। তো আমি যেটুকু বলতে চাচ্ছি, কবির মনে যা আসে, যেভাবে আসে, সেটাই হবে কবিতা। দেখি অনেক জায়গা আছে পঞ্চবান কবিতা, অমুক কবিতা। কবি যেখানে তুষ্ট হবে, কবি ছন্দ যেখানে মিলবে,
সেটাই হবে কবিতা। এবং এইরকম যদি দেওয়া যায় তাহলে আমাদের সাহিত্যের ভিতরে কিন্তু অনেকটা ভালো আসবে, আগ্রহ থাকবে মানুষের পড়ার জন্য। জোর করে কিছু কিছু করা সম্ভব না। আমি ভুল বললাম কিনা আমি জানি না, মানে কবিতাটা আসলে কি জিনিস। কবিতাটা বিভিন্ন টাইপের, বিভিন্ন ধরনের লেখা থাকতে পারে, এবং আমার থেকে আপনারা অনেক গুণী ব্যক্তি, আমার ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছু আমার কবিতা আছে 4 লাইন 6 লাইনের কবিতা, 6 লাইনের থেকে আমি একটা বই বের করছি, আপনারা সেটা মনে পেয়েছেন, আত্মার বার্তা। আত্মার বার্তা দ্যাট মিনস জিস, আমার মনের যে কথাগুলো সেই কথাগুলো ওখানে দিয়েছি। ওখানে ছন্দ আছে, আবার কিছু কিছু কবিতা লিখি গদ্যতে, এটা ভালো লাগবে। আবার এই যে কবিতাটা পড়লাম, যে প্রথম 2 লাইনে অন্তমিল, আবার তৃতীয় লাইনে ষষ্ঠ লাইনে অন্তমিল, এগুলো লিখে বেশ ভালো লাগছে আমার কাছে। আবার ছন্দেরও কবিতা আছে, গদ্যেরও কবিতা আছে। তো যাই হোক, আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাকে নিয়ে অনেক বিশ্লেষণ করলেন আপনারা, আমার কবিতাগুলো আপনাদের কণ্ঠে আবৃত্তি হলো, আমি মুগ্ধ। সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা রইল। এই বলে আমি বিদায় নিতে যাচ্ছি। আমরা রবীন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি সেক্রেটারি, সুস্থ থাকুন, শতায়ু হন, সুস্থ থাকুন, শতায়ু হন। রবীন্দ্র পরিষদের সভাপতি সেক্রেটারি, আপনারা এক লাইন করে বিদায় নিন। আসসালামু আলাইকুম, আমি রবীন্দ্র সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জিদুল হোসেন। দাদাকে শুভ জন্মদিন জানিয়ে আজকের মতো এখানেই আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। তো দর্শক, আমরা যেটি দেখছি যে এখন আমরা রবীন্দ্র সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদকের কথা শুনবো। বলুন মানিউদ্দিন ভাই, বলুন। ধন্যবাদ সবাইকে, এত কষ্ট করে সকল গুণীজনরা উপস্থিত হয়েছেন, সময় দিয়েছেন, এর জন্য সকলের প্রতি আবার আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দাদার জন্মদিন পালন করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আমরা আগামী শতবর্ষ, দাদা যেটা বললো শতায়ু হন, আমরা সবাই মিলে যেন দাদার শতায়ু পালন করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, প্রাণবন্ত থাকুন। আমরা শাহিদা পারভিন রেখা আপার কাছ থেকে এক লাইন শুনবো, অনুভূতি। ধন্যবাদ ভাইজান। আসলে আমরা আজকে একটা ভিন্ন রকম লাইভে যুক্ত হয়েছি, খুবই ভালো লাগছে। আর বিশেষ করে দাদার জন্মদিন পালন করতে পারছি। এই ধরনের অনুষ্ঠান আসলে আমরা করি না, আমরা ধারাবাহিক বিভিন্ন আবৃত্তি, বিভিন্ন ধরনের যুক্ত হই। দাদার আসলে দীর্ঘায়ু কামনা করছি, সেই সাথে সুস্বাস্থ্য কামনা করছি। আর সবচেয়ে ভালো লাগছে দাদা যে আমার কাছে দাদার বই ছিল না, দাদার 2টি বই, জীবনের স্বাদ আর বিদীর্ণ হিয়া, 2টি বই দাদা পাঠিয়ে দিয়েছেন কুরিয়ারে, আমি গত সপ্তাহে পেয়েছি। এই জন্য আসলে দাদার কাছে কৃতজ্ঞতা বোধ করছি। পাওয়ার পরেই দাদার সম্পূর্ণ বই, দাদা একদিন বলেছিলেন অনুষ্ঠানে যে আমি প্রেম পাগল মানুষ, প্রেমের কবিতা পড়ি, লিখি। এখন দাদার এই মহানুভবতা আসলে আমাকে মুগ্ধ করেছে। আর সব থেকে ভালো লাগছে যে দাদার জন্মদিনটা আমরা পালন করতে পারছি। তবে দাদাকে ছেড়ে দিচ্ছি না, দাদার কেক এবং দাদার জন্মদিন উপলক্ষে আমাদের কিন্তু পাওনা রইল, খাওয়াটা পাওনা রইল। সরাসরি যখন দেখা হবে তখন কিন্তু সেটি আমরা আসলে আদায় করি। অবশ্যই 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 হবে। আমি একটা মিনিট কথা বলে নিই একটু। আমাদের অলরেডি আমি আলোচনা করেছি, আপনাদের সাথে আলোচনা করেছিলেন জানি না, আগামী জুলাই মাসের দিকে আমাদের আরেকটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে রবীন্দ্র সাহিত্য পরিষদের। সেখানে হয়তো আমাদের একটা মিটিং করে ওটা ডিক্লেয়ার দিবে, একটা বই বের করার ইচ্ছা আছে, ওই অনুষ্ঠান হবে। আমি কথা দিচ্ছি ওই অনুষ্ঠানে হবে। শুধু আমার কেক না, এর ভিতর যাদের যাদের জন্মদিন হয়ে যাবে সব ওই দিনে ওই অনুষ্ঠানে কেক কাটা হবে। ঠিক আছে আপু? আমরা কবি মোস্তফা চৌধুরীর কাছ থেকে এক লাইন একটু শুনবো। শেষ কবি মোস্তফা চৌধুরীর কাছ থেকে এক লাইন শুনবো।
মোস্তফা চৌধুরী। জি, অসংখ্য ধন্যবাদ জাহান বশির ভাই। পুষ্পেন দাদা, শুভ জন্মদিন। আপনার জন্য আমাদের সব সময় শুভেচ্ছা ও শুভকামনা থাকবে। আপনি আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থ তার সাথে থাকবেন এবং দীর্ঘায়ু কামনা করি। মাইনুদ্দিন ভাইয়ের সাথে একমত, আপনার যেন শতবর্ষ আমরা পালন করতে পারি, এই বলে আমি আমার শেষ বক্তব্য। খুব ভালো লাগলো। আমরা বিধানদার কাছে, বিধানচন্দ্র রায় কবি এবং আবৃত্তি শিল্পী, তার এক লাইন একটু বক্তব্য শুনবো। আমি যে কথাটা আগেও বলেছি সেই কথাটাই বলি যে দাদা শুভ জন্মদিন, সুস্থ থাকুন, শতায়ু হন। প্রত্যেক বছরে আমরা যেন অনুষ্ঠান করে আমরা যুক্ত হতে পারি, আমরা যেন এই আবহটা তৈরি করে রাখতে পারি, সাহিত্যের একটি পরিবেশ তৈরি করতে পারি, এটাই আমাদের কামনা। সবসময় সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা রইল। ধন্যবাদ। দর্শক একই সাথে রবীন্দ্র সাহিত্য পরিষদের পক্ষ থেকে কবি, কথা সাহিত্যিক এবং আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত পুষ্পেন রায়, যিনি পরিচালক হিসেবে রয়েছেন রবীন্দ্র সাহিত্য পরিষদে, তিনি আরো অনেক সংগঠনে রয়েছেন। অনেক সংগঠন থেকে তাকে আজকে সারাদিন শুভেচ্ছা বার্তা জানানো হচ্ছে, যেটি আমরা ফেসবুকে দেখতে পেয়েছি। আরো অনেক সংগঠন রয়েছেন। তিনি বলা যায় একজন কবি, কবিতা এবং সাহিত্যের পাশাপাশি তিনি সমাজ সেবার যে কাজটি সেটি করে যাচ্ছেন নীরবে নিভৃতে, যেটি আমাদের এই আগামী প্রজন্ম তাকে মনে রাখবে, মনে রাখার মতো তিনি কাজ করে যাচ্ছেন। এবং আমরা আশা করব তিনি সুদৃঢ়ভাবে এভাবে এগিয়ে যাবেন এবং তিনি সুস্বাস্থ্যে এবং মানুষের ভালোবাসায় বেঁচে থাকবেন দীর্ঘকাল। এবং আমরা সমাজ পাবো তার মতো এরকম মানুষ, এবং তাকে দেখে আরো অনেক অনুপ্রাণিত হবে। এভাবে সাহিত্য চর্চা করা যায়, এভাবে মানুষের সেবা করা যায়, এভাবে ছোটদেরকে ভালোবাসা যায় এবং বড়দেরকে শ্রদ্ধা করা যায়। তো দর্শক, রবীন্দ্র সাহিত্য পরিষদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং অনেক অনেক শ্রদ্ধা, যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন এবং দেখবেন আশা করছি, কারণ লাইভের পরে অনেক অনুষ্ঠান দেখেন এবং কয়েকদিন পর্যন্ত দেখতে থাকেন, আমরা জানি কয়েক হাজার দর্শক হয়ে যায় পরে। তো সবাইকে আবারও ভালোবাসা জানাচ্ছি। থাকুন রবীন্দ্র সাহিত্য পরিষদের সাথে, মাঝে মাঝেই আমরা আসবো আপনাদের কাছে ঝটিকা সফরে আমাদের কবি সাহিত্যিক যারা সারথী রয়েছেন তাদেরকে নিয়ে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর উপস্থাপনের জন্য এবং আপনাকে ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে কোনো বিপত্তি ঘটেনি, আমরা একটানা করতে পেরেছি অনুষ্ঠান, আপনাকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। দাদাকে আবার শুভরাত্রি। শুভরাত্রি।